তো যেমনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে হাইলাইট করা রয়েছে গণতন্ত্র, ডেমোক্রেসি। ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইডিয়াল, যে গণতন্ত্র আদর্শ হিসেবে গণতন্ত্র। অনেক ধরনের আদর্শ আছে আমাদের, যেগুলোকে নির্ভর করে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাটিকে পরিচালনা করি। তো এক একটা দেশ এক একটা রাষ্ট্র আদর্শে বিশ্বাস করে। সো এই ধরনেরই অনেকগুলো আদর্শের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আদর্শ হচ্ছে গণতন্ত্রের আদর্শ। তাহলে এটা একটা, এই বিষয়টা কি এক্স্যাক্টলি আমাদের জানতে হবে। দ্বিতীয় হচ্ছে এখানে ডেমোক্রেসি ইজ আ ফর্ম অফ গভর্নেন্স, যে প্রশাসন বা সরকার পরিচালনার একটা একটা ফর্ম বা আকার বা ধরন হিসেবে গণতন্ত্র। তো শুধু একটা আদর্শ বললে হবে না, বরং সরকার পরিচালনারও এটা কিন্তু একটা ধরন। তো এটা কি আমরা সেটা জানার চেষ্টা করব, এবং তারপর আমরা জানার চেষ্টা করব 3 নম্বরে যেটা এখানে মেনশন আছে তোমাদের, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এর বাংলা অর্থটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এবং তারপরে আমরা বোঝার চেষ্টা করব পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশগ্রহণমূলক গণতন্ত্র। এবং এর সাথে আরও অনেক ধারণা জড়িত আছে, যেগুলো তোমাদের সিলেবাসে এখানে মেনশন নেই। আমি তো কাজেই এত গভীরে যাব না। যাদের জানার প্রয়োজন পড়বে আরও অনেক গভীরে, তারা আমার ক্লাস লেকচার রয়েছে গণতন্ত্রের উপরে। আমার নেটের ক্লাস আছে, তোমরা গতকাল তোমাদের কিভাবে নেটের ক্লাসগুলো পাবে, কোথায় পাবে সব দেখিয়ে দিয়েছি। সো ইউনিট 1 পলিটিক্যাল থিওরি নেটের যে আমার প্লে লিস্ট আছে, সেখানে গণতন্ত্রের তোমরা ক্লাস লেকচার পাবে, এবং সেখানে 6-7 ঘন্টার ক্লাস লেকচার তোমরা পাবে, এবং PYQ অ্যানালিসিসও করা হয়েছে। তো সেখান থেকে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এখন যেটা এখানে তোমাদের বলার, সেটা হচ্ছে যে গণতন্ত্র, আশা করি যে আজ, এবং আমি তোমাদের মেটেরিয়ালও শো করছি না আজকে, কারণ মেটেরিয়ালটা তৈরি করা পসিবল হয়নি, এখনও শেষ করা সম্ভব হয়নি। আমি রাতের দিকে এটা শেষ করে তোমাদের হোপফুলি পাঠিয়ে দিতে পারবো। তবে এখানে যেটা যে স্টাইলে আমি পড়াই সেইটাকেই ভালো করে বোঝো, সেই মেথডেই পড়াবো। সেটা হচ্ছে গল্পটাকে বোঝো। যতক্ষণ না তোমার কাছে এটা গল্পের ছলে এটা তোমার কাছে ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ তোমার কাছে এটা পড়াই হয়ে থাকবে, শুধু পড়া এটা। তো পড়াটাকে যতক্ষণ না গল্পে কনভার্ট করতে পারবে, ততক্ষণ তুমি এইটাকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গায় দাঁড়িয়ে তুমি এইটাতে, কেউ যদি তোমাকে লেকচার দিতে বলে, তুমি পারবে না। এবং তোমাদের চাকরি পাওয়ার একটা আবশ্যিক শর্ত হচ্ছে, তোমরা জানো ভালো করেই, যে ইন্টারভিউ বোর্ডে তোমাকে ডেমো দিতে বলবে। তো হু নোস যে তারা এটাই হয়তো তোমাকে জিজ্ঞেস করলো। এখন তুমি হয়তো সেখানে যদি এই গল্পের ছলে না পড়ে যাও, তুমি ওই মেটেরিয়াল ধরে, যেভাবে এখনকার দিনে পড়াশোনা হয়, লাইন বাই লাইন ধরে তোমাকে ওখানে বলেছে এবং ডিকটেট করেছে, সেইভাবে তুমি পড়েছো। ফলে ওই পড়াটার একটা লিমিটেশন হচ্ছে, ওই পড়াটা ওই সময়ে মাথায় থাকে। কিন্তু গল্পের ছলে যদি জিনিসটা পড়ো, তাহলে এটা সারা জীবন মাথায় থাকবে, এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমভাবে তোমাকে বোঝাতে বললে তুমি বোঝাতে পারবে। বিশেষ অসুবিধে কিছু তোমার এখানে হবে না। সো আমরা বেসিক্যালি সেই কারণেই এখানে, আমি জেনারেলি এটাই যেই কারণে করি, বেশিরভাগ স্টুডেন্টের যেটা করি, সেটা হচ্ছে যে ডেমনস্ট্রেশনের দরকার নেই। ডেমনস্ট্রেশন হলে তুমি জিনিসটা হয়তো একটা বাচ্চা সুলভ হবে, অনেকটা দেখিয়ে বললে সেখানে হয়তো তোমার শব্দগুলো মাথায় হয়তো থাকবে, এটা ঠিক, কতটা লাভও আছে সেগুলোর। কিন্তু কথাটা হচ্ছে এর থেকেও বড় লাভ আছে, এবং তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন মাস্টার্স করে এসেছো, কাজে আমার মনে হয় না ওই রকম বাচ্চা সুলভভাবে এখানে না পড়ালেও বিশেষ কোনো ক্ষতি হবে তোমাদের, বরং লাভ হবে এটা, যে যেভাবে আমি বলছি তোমাদের ফোকাসটা যদি শুধুমাত্র আমার শব্দগুলোর দিকেই থাকে, যে মন এবং কান দিয়ে তোমরা শুধু শব্দগুলো শুনছো এবং কিভাবে আমি লিঙ্ক করছি একটার পর একটা, সেই গল্পটা যদি বুঝতে পারছো, তাহলে তোমাদের জন্য সুবিধে হবে। তোমরাও গল্পের ছলে জিনিসটাকে মনে রাখতে পারবে এবং লিঙ্ক করতে পারবে, এটা গল্পে পরিণত হবে। তো যে কোনো পড়াকে গল্পে পরিণত না করতে পারলে এত বড় সিলেবাস সম্ভব নয় তোমাদের জন্য, যে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। অ্যাটলিস্ট আমরা যারা প্রফেসর লেভেলে যারা পড়াচ্ছি, হ্যাঁ, তো গবেষণাও করছি প্যারালালি, আমরা কিন্তু এই গল্পের ছলেই মনে রাখি জিনিসগুলো। এটা সম্ভব নয় যে সেখানে আমরা লাইন বাই লাইন ধরে পড়াবো। তো যাই হোক, এখন যেটা বলো, কি বলছো, কিছু বলছো? স্যার বললাম কি, ডেমো থেকে কোনো নির্দিষ্ট টপিক বলবে না? না, সিলেবাস তো তোমাদের ছোট, তোমাকে যে কোনো টপিক বলে দিতে পারে, যে কোনো টপিক, মানে তুমি তো একটা কোন টপিকের উপর পড়াবে বলো, তোমাকে হয়তো সেটা বলবে কোন টপিকের উপর তুমি পড়াবে। আবার হতেও পারে তোমার লাক যদি ভালো থাকে, খারাপ থাকে, তাহলে হয়তো বলতেও পারে যে তোমায় এই ডেমোক্রেসির উপরেই তুমি ডেমো দাও, স্পেসিফিক হয়তো করে দিল ওরা।
যেমন তোমরা যদি স্কুল সার্ভিস কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দাও, মাইকটা বন্ধ করো, কলেজ সার্ভিস কমিশনের যদি তোমরা যদি ইন্টারভিউ দাও তাহলে তোমাকে বলবে যে তুমি তোমার মতো করে যে কোনো একটা টপিকে যেটা তুমি ভালো বুঝেছো, যেটা তুমি গল্পের মতো বোঝাতে পারবে সেটার উপর ডেমো দাও। তো তখন তোমাকে তোমার নিজের চয়েস থাকবে, সেখানে যা খুশি তাই সেখানে তুমি বলতে পারবে, যে কোনো টপিক চুজ করতে পারবে। কিন্তু যদি এটা পাবলিক সার্ভিস কমিশনের হয় যদি চাকরিটা, হয়তো একই কোয়ালিফিকেশান, একই পরীক্ষা, সমস্ত কিছু, কিন্তু চাকরিটা হচ্ছে সরকারি কলেজে, আধা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত করে নয়, পিওরলি সরকারি কলেজ। তো সেখানে যখন তুমি চাকরি করতে যাবে এবং ইন্টারভিউ বোর্ডে যাবে তখন তোমাকে কোয়েশ্চেন্স করবে ওখানে, ওরা যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন্সটা বেসিক্যালি করতে পারে। তো এটাও হতে পারে তোমাদের স্কুল সার্ভিস কমিশনে, হয়তো তোমাকে ওরা জানতে চাইছে ওই রকমভাবেই, হ্যাঁ, কারণ এইরকম কোনো নির্দিষ্ট নিয়ম বলে কিছু নেই যে তোমাকে তোমার চয়েস দেবে কিংবা দেবে না। ওরা কি করবে ওরা কেউ জানে না। ইন্টারভিউ বোর্ড মানেই হচ্ছে চাই যে তোমার সেখানে কোয়ালিটি জাজ করবে, তো কোয়ালিটি জাজ করার জন্য যেটা ওরা বেস্ট মনে করবে সেটাই করতে পারে, তোমাকে তৈরি হয়ে যেতে হবে মোটামুটিভাবে। তো এই কারণে বেস্ট হচ্ছে যে তুমি গল্পে ছলে জিনিসগুলোকে যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে বেস্ট। তোমাকে পিওরলি 100% না দিতে পারলেও তুমি যে পড়াতে পারো যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, এটা প্রমাণ করতে হবে। ওরা ওটাই দেখতে চাইবে যে তোমার সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে কিনা। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে কিনা সেটা প্রমাণ হবে যদি তোমাকে র্যান্ডামলি কোয়েশ্চেন্স করে এবং তুমি যদি সেটার উত্তর দিতে পারো বা পড়াতে পারো যে কোনো টপিক থেকে। যদি বলে যে অমুক টপিক থেকে একটু পড়াও আর তুমি যদি পড়াতে পারো তাহলে ওটা মোটামুটি অনেকটা প্রমাণ হয়ে যাবে যে তুমি বাকিদের থেকে অনেক এগিয়ে। তো যাই হোক, আমি সেই আলোচনায় যাচ্ছি না এখন। মোটামুটি এটা ভাই বোঝার চেষ্টা করো যে গণতন্ত্রের আলোচনা আমরা আজ করব। এই গণতন্ত্রের আলোচনা মানে কি তোমরা জানো যে গণতন্ত্র একটা অনেক পুরনো একটা আইডিয়া। আমরা প্লেটো পড়েছি, যারা তোমরা গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছো তারা জানবে যে প্লেটো বেসিক্যালি যে সময় ওই এনশিয়েন্ট পিরিয়ডে, যখন তোমরা জানো যে গ্রিসে যেখান থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু হলো, তখন থেকে তোমরা জানো যে একটা গণতন্ত্রের পরিবেশ সেখানে কিন্তু ছিল, ডেমোক্রেসির একটা কিন্তু এনভায়রনমেন্ট সেখানে ছিল। অ্যান্ড দ্যাট ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট অর এনভায়রনমেন্ট ওয়াজ নট সো ডেভেলপড হোয়াট উই আর অবজার্ভিং নাওয়াডেজ or enjoying nowadays in our country or in different countries of the world. যে আজকে আমাদের দেশ বলো কিংবা পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে বলো, যে কোনো দেশ বলো, যে ধরনের গণতন্ত্রকে আমরা দেখি সেই গণতন্ত্র কিন্তু আজ থেকে 2500 বছর আগে কিন্তু ছিল না। তাহলে কি ছিল সেই গণতন্ত্রে? কিন্তু তখন গণতন্ত্র ছিল। তাহলে কি ছিল সেই গণতন্ত্রে? আমরা জানি যে সে গণতন্ত্র মানে সেটা অনেক মানে কাইন্ড অফ সেই সময়ের নিরিখে অনেকটা ইম্যাচিওর গণতন্ত্র, যদিও আবার যদি জনসংখ্যার দিক থেকে বলো তাহলে অনেকটা ম্যাচিওর। এখন দেখবে আমরা কি দেখতে পেয়েছি যে জনসংখ্যা খুব অল্প ছিল, মানুষ সেখানে সিটি স্টেটে বসবাস করতো। সিটি স্টেট মানে হচ্ছে যে একটা ছোট্ট শহর, এই শহরটাই হচ্ছে রাজ্য বা শহরটাই হচ্ছে একটা রাষ্ট্র। তো শহর, এবং সেই শহরগুলো জনসংখ্যাও দেখবে সেখানে 5000, 6000, 10,000, 15,000, তার থেকে বেশি হয়তো হবে না। এখন সেগুলোও দেখবে সেখানে কতগুলো দেখবে ছোট ছোট অংশে ভাগা বা টুকরো টুকরো হয়ে আছে, লোকাল গভর্নমেন্ট তাদের আছে। তো তারা সেখানে সরকারে সমস্ত নীতি নির্ধারণের কাজগুলো করত এবং সেখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, পিপলস ডিরেক্ট পার্টিসিপেশন সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে জনগণের সরাসরি অংশগ্রহণ সেখানে কিন্তু আমরা নোটিশ করেছি যে জনগণ সরাসরি অংশগ্রহণ করতো পলিটিক্যাল সিস্টেমে। এবং জনগণ সেখানে তারা সবারই যে সরকার পরিচালনা করার জন্য যে বা সকলের জন্য যে সমস্ত ভালো কমন নীতিগুলো গ্রহণ করতে হবে, আদর্শগুলো গ্রহণ করতে হবে, তো সেই নীতিগুলোতে সকলেই অংশগ্রহণ করত। এখন সকলে অংশগ্রহণ করত, সকলের কথা মতো সেখানে তারা অপিনিয়ন দিতে পারতো এবং সেখানে সেখানে নীতিগুলোকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হতো এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে তাদের রাষ্ট্র বা দেশ বা রাজ্য যাই বলো বা সিটি স্টেট যাই বলো সেটা পরিচালনা হতো। এখন সেটা পরিচালনা করার জন্য বা ওই নীতিগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা দেখেছি সেখানে তাদের ব্রাঞ্চ ছিল, লেজিসলেচার ব্রাঞ্চ ছিল, যেমন তেমনি এক্সিকিউটিভ ব্রাঞ্চও ছিল, জুডিশিয়ারি ব্রাঞ্চও ছিল। সো তারা টাইম টু টাইম সেগুলো করতো। কিন্তু প্রবলেম তখন অনেকগুলো ছিল। কি প্রবলেম ছিল না? প্রবলেম ছিল হচ্ছে যে মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যে এত, এবং আমরা এটাও জানি যে সেই সময়কার গণতন্ত্র কথার অর্থই হচ্ছে জনগণের শাসন। জনগণকে এখন এইটা একটা বড় কোয়েশ্চেন্স, এবং সেই জনগণ মানে জনগণ সবাই, কিন্তু সেই জনগণ সকলের এখন সকলে এখন কিন্তু নাগরিক ছিল না। নাগরিক মানে হচ্ছে যে ওই রাষ্ট্রটার হচ্ছে পূর্ণ সদস্য। নাগরিকতার অর্থ হচ্ছে যে ওই রাষ্ট্রটার পূর্ণ সদস্যতা লাভ যিনি করেছেন তাকে নাগরিক বলা হয়।
তো জনগণ সকলে কিন্তু এই শাসন ব্যবস্থাটাকে উপভোগ করার একমাত্র অধিকারী ছিল সেই সময় আমরা দেখেছি কেবলমাত্র আমরা দেখেছি যে যারা হচ্ছে নাগরিক ছিল, ওই রাষ্ট্রের যারা পূর্ণ সদস্য ছিল। তাহলে স্বাভাবিকভাবে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি এখানে যে তার মানে বেনাগরিকও কতগুলো ছিল, যারা নাগরিক নয়, নাগরিক বলে বিবেচিত হতো না। তাহলে তারা কারা? তারা জনগণ, কিন্তু তারা নাগরিক নয়। তাহলে তারা কারা? তারা জনগণ কিন্তু নাগরিক নয়। এদের মধ্যে যেমন অ্যারিস্টটল পরবর্তীকালে এগুলো দেখিয়েছেন, যে বলেছেন যে এদের নাগরিকত্ব থাকা উচিত নয়। যেমন আমরা দেখেছি যে সেখানে যারা কৃতদাস তাদের নাগরিকত্ব ছিল না, এবং আজকের দিনে তোমরা যা দেখতেই পাচ্ছ যে মানুষকে আর কৃতদাস হিসেবে ব্যবহার করা যায় না। ইভেন আমাদের দেশের সংবিধান যেটা 1950-তে এসেছে তোমরা জানো, সেখানেও তোমরা জানো যে 23 থেকে 24 নম্বর ধারায় সেখানে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনের কথা বলা হয়েছে, এবং কাউকে জোরপূর্বক কাজ করানো যাবে না, অর্থাৎ কৃতদাস ব্যবস্থা বিপক্ষে সেখানে কথা বলা হয়েছে। তো এগুলো আমরা সেখানে দেখেছি। এখন বিষয়টা হচ্ছে যে এগুলো অনেক নতুন ডেভেলপমেন্ট, কিন্তু সেই সময় কিন্তু কৃতদাস ব্যবস্থা ছিল। আমাদের অনেকেরই পূর্বপুরুষ হয়তো সেখানে তাদের গলায় হয়তো দড়ি পড়ানো থাকতো, শেকল বাঁধা থাকতো, এবং তাদেরকে আমরা যেমন এখন মুরগির খাঁচাতে যেমন একটা খাঁচার মধ্যে যেখানে তারা মুরগি রাখার ক্যাপাসিটি হচ্ছে 10 জন, 10টা মুরগি সেখানে হয়তো রাখা হয়েছে, সেখানে 50টা মুরগি। ঠিক একই রকমভাবে দেখবে মানুষকেও ট্রিট করা হতো। এটা গোয়াল ঘরে সেখানে মানুষকে দেখবে বেঁধে রাখা হতো, এবং তাদেরকে বাইরে থেকে খাওয়া ছুড়ে দেওয়া হতো, এবং তারাই একমাত্র কিন্তু প্রোডাকশনের মিনস ছিল বা মোট ছিল, যাই বলো প্রোডাকশনের বলতে পারো যে মানে তারা মাধ্যম ছিল। এটা শব্দটা গুলিয়ে দেবো আমি তোমাদের, আবার মাধ্যম বোঝো যে মাধ্যম ছিল, যে তাদেরকেই কাজে লাগিয়ে সেখানে প্রোডাক্ট তৈরি করা হতো। তাদেরকেই কাজে লাগিয়ে সেখানে কি করা হতো? প্রোডাক্ট তৈরি করা হতো। তাদেরকেই কাজে লাগিয়ে তারাই সেখানে প্রোডাকশনের কাজ করতো, এবং জমিতে সরাসরি তারা কাজ করার মধ্য দিয়ে তারা কিন্তু উৎপাদন যেটা করতো সেটা তাদের যে মালিক আছে সেই মালিক উপভোগ করতো। তো ফলে আমরা দেখেছি সেখানে সীমাবদ্ধ গণতন্ত্রের ধারণা, লিমিটেড গভর্নমেন্ট, লিমিটেড গভর্নেন্স এবং লিমিটেড, এখন কেউ কিছু বলো না, নইলে আমি গুলিয়ে ফেলবো। আমি তো মুখস্থ করে বলছি না। তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে, কিছু সাজেশন থাকলে, কিছু বলার থাকলে ক্লাসের একেবারে শেষের দিকে আমি সবাইকে সুযোগ দেবো, তখন বলো, নইলে আমি গুলিয়ে ফেলবো, সিকোয়েন্সটা হারিয়ে ফেলবো, তোমাদেরই তখন অসুবিধা হবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে সেখানে আমরা জানি কি না, সেখানে আমরা জানি যে সেখানে সীমাবদ্ধ গণতন্ত্রের ধারণা সেখানে স্বাভাবিকভাবে ছিল, যে সকলে সেখানে নীতি নির্ধারণ করার কাজ, নীতিকে বাস্তবায়ন করার কাজ, এবং তৈরি হওয়া নীতির বা বাস্তবে প্রয়োগ করতে গিয়ে যে দ্বন্দ্বগুলো তৈরি হতো সেটাকে সমাধানের বা বিচার করার প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণের সুযোগ ছিল না। কাদের ছিল তাহলে? না সেই সময় যারা হচ্ছে এক প্রকার দেখবে যারা হচ্ছে সেই সময় সম্পত্তি ভোগ করত, যারা সেই সময় তোমরা দেখবে যে যারা শিক্ষাগত যোগ্যতা যাদের ছিল, যাদের ফ্রি থিঙ্কিং করার মতো একটা পরিসর ছিল, অর্থাৎ অবসর সময় ছিল, ফ্রি থিঙ্কিং তারা করতে পারে, রাষ্ট্রের জন্য নীতি তৈরি করার মতো তাদের কাছে অবকাশ আছে। কেন? কারণ অবকাশ সে পাচ্ছে এই কারণে যে তাকে তার জমির কাজগুলো তাকে নিজেকে করতে হচ্ছে না, তার কাছে কৃতদাস আছে, সেই কৃতদাসরা তার বিহাফে কাজগুলো করে দিচ্ছে, তার হয়ে তার কাজগুলো করে দেয়। ফলে তার কাছে একটা অবসর সময় আছে, সেই অবসর সময়ে তিনি সকলের জন্য, রাষ্ট্র ব্যবস্থার জন্য নীতি নির্ধারণ করার কাজ করতে পারে। সো এই সমস্ত গুণগুলো যাদের ছিল, এই যোগ্যতাগুলো যাদের ছিল, তারাই বেসিক্যালি সেখানে পূর্ণ সদস্য হিসেবে যোগ্যতা লাভ করতো বা পূর্ণ সদস্যতা পেয়েছিল, বাকিরা পূর্ণ সদস্যতা পায়নি। এটা আমরা জানি, এই ধারণাটা আমাদের কাছে জলের মতো পরিষ্কার। এখন তাহলে আমরা সেই সময়কার গণতন্ত্রে কি পাচ্ছি? সীমাবদ্ধ গণতন্ত্রের ধারণা আমরা সেখানে পাচ্ছি, সীমাবদ্ধ গণতন্ত্রের ধারণা। এবং সেই গণতন্ত্রের ধারণায় আমরা এটাও দেখেছি যে জনগণের অনেকেই আবার যারা দেখবে শুধুমাত্র অর্থনৈতিক সম্পত্তি উপভোগ করতো, তাদের হয়তো সেখানে কোয়ালিটি এডুকেশনও ছিল না, তারা নীতি নির্ধারণ করার কাজে কিন্তু এতটা দক্ষও ছিল না, যোগ্যও ছিল না। তো ফলে এখন মুশকিলটা হচ্ছে এখানে যে তারা নীতি নির্ধারণ করার কাজে অংশগ্রহণ করতে গিয়ে যে নীতি নির্ধারণ করতো, তাতে দেখা যেত সেই নীতিগুলো আসলে কোনো কোয়ালিটেটিভ নীতি তৈরি হতো না, সেগুলো কিন্তু দেখা যাবে যে সেটা ভুল ভ্রান্তিতে ভরপুর, এবং আলটিমেটলি সেখানে রাষ্ট্রের বা দেশের বা রাজ্যের বা শহরের নগর রাষ্ট্রের আলটিমেটলি সেখানে দেখবে খুব একটা বেশি উন্নতি হতোও না। তো ফলে এখানে দেখতে পেয়েছি যে কোয়ালিটেটিভ যে গুণগত যে গণতন্ত্রের ধারণা, সেটাও তার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়নি। তাহলে এটাও সেখানে একটা গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য ছিল।
এখন এই গণতন্ত্রের বৈশিষ্ট্যে আমরা দেখতে পেয়েছি যে বৈশিষ্ট্যগুলোকে পরবর্তীকালে সংশোধন করা হয়েছে এবং এখনও পর্যন্ত এগুলো সংশোধন হতে আছে এবং আগামী আরও যদি গণতন্ত্র টিকে থাকে, হ্যাঁ, যেমন সমাজতন্ত্র যেমন তো ভেঙেই গেল, আমরা দেখলাম যে সে টিকে থাকতে পারলো না, গণতন্ত্রই এখন গোটা বিশ্বজুড়ে একটা শাসন করছে। সো এখন একটা বড় আদর্শ হিসেবে কাজ করছে এবং সরকারের বা গভর্নেন্সের বলতে পারো প্রশাসনের একটা বড় একটা মিডিয়াম হিসেবেও এটা বা ফর্ম হিসেবেও কাজে আসছে, এটা আমরা জানি। এখন এই জায়গাতেই যদি দুই দিক থেকেই যদি দেখি যে আমরা এটা সারভাইভ করতে পারছে, তাহলে এটা জলের মতো পরিষ্কার যে আমরা জানি যে গণতন্ত্রকে আরও অনেক সংশোধন করা হবে, আরও অনেক। এখনও আমরা অনেক কিছু উপভোগ করতে পারছি না। আমরা গণতন্ত্রে বসবাস করি ঠিকই, কিন্তু গণতন্ত্রে থাকার পরেও আমরা আমাদের শাসন ব্যবস্থা আমরা সুনিশ্চিত করতে পারি না, তার অনেকগুলো ল্যাক আছে। এখন হয়তো আজ থেকে 50 বছর পর কিংবা 10 বছর পর গিয়েই দেখবে অনেক কিছু হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসে পাবে যেগুলো আমরা হয়তো পাচ্ছি না, বা আমাদের জীবদ্দশাতেই আমরা হয়তো দেখে যাব যে গণতন্ত্রকে আরও অনেক ম্যাচিওর করা হয়েছে। ঠিক আছে, সো এইরকমভাবে অনেক কিছু আসবে, নতুন গণতন্ত্রকে সংশোধন করা হবে এবং আমাদের কাছে সেই সুযোগগুলো আসবে, সেগুলো নিয়ে আমরা চর্চা করব। এখন বিষয়টা হচ্ছে যে এই এনশিয়েন্ট পিরিয়ডে তৈরি হওয়া গণতন্ত্র এখনও পর্যন্ত সংশোধন চলে আসছে এবং এখনও পর্যন্ত তাকে সংশোধন করা হচ্ছে। তাহলে এই সংশোধনের মধ্যে আছেটা কি, বা এই টাইম টু টাইম এর রিফর্মসগুলো কি হয়েছে, কিভাবে এটাকে উপলব্ধি করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোকে যদি তোমাদের বুঝতে হয় তাহলে মোটামুটিভাবে বুঝে নাও যে গণতন্ত্রের এই ধারণাটা মোটামুটিভাবে এসেছে। তোমরা জানো যে যদি আমরা বলি যে গণতন্ত্র বলতে বেসিক্যালি কি বোঝায়, যেটা বললাম তোমাদের যে এটা একটা গ্রিক ওয়ার্ড, জানো তোমরা যে দুটো ওয়ার্ড থেকে এসেছে, গ্রিক দুটো ওয়ার্ড থেকে এসেছে, একটা হচ্ছে ডেমস আর একটা হচ্ছে ক্রেটিয়া বা ক্রোটিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায় এবং দুটোই ঠিক, ক্রেটিয়া বা ক্রোটিয়া। তো এখানে আমরা দেখতে পাবো ডেমস কথার অর্থ হচ্ছে জনগণ এবং ক্রেটিয়া কথার অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। তো জনগণের শাসন ব্যবস্থা এই নাম ধারণ করেছে। এখন জনগণের যখন শাসন ব্যবস্থা, তখন তার মানে কি বোঝায়, যেটা বললাম তোমাদের যে জনগণ তার নিজের ভালো কিসে হবে, কি করলে তার ভালো হবে, কি করলে তার উন্নতি হবে, এটা সুনিশ্চিত করার দায়িত্ব তার নিজের। এসে এর জন্য যা কিছু নীতি নির্ধারণ করতে হবে, যা কিছু পলিসি ফর্মুলেট করতে হবে, সে নিজে করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা সেই রকমভাবে দেখা যাবে যে আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দেখা যাবে যে সমস্ত নীতিগুলো আমরা নিজেরা গ্রহণ করতে পারি না। এখানে কতগুলো সীমাবদ্ধতা আমাদের আছে। কোন সীমাবদ্ধতাগুলো আছে? সীমাবদ্ধতাগুলো হচ্ছে আমাদের এটাই যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যেভাবে গঠন হয়েছে, বিশেষ করে ওয়েস্টফেলিয়া ট্রিটি 1648-এ যখন ওয়েস্টফেলিয়া ট্রিটি যখন আসলো, তখন থেকে আমরা দেখতেই পাচ্ছি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ধারণার মধ্যে রাষ্ট্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে 4টে পিলারকে বা বেসিক ফিচার্সকে আইডেন্টিফাই করা হয়েছিল। তোমরা জানো কি কি 4টে বেসিক পিলার্স ছিল বা ফিচার্স ছিল। তোমরা জানো যে সেখানে জনগণের কথা বলা হয়েছে, মানে একটা ভূখণ্ডের কথা বলা হয়েছে, সেই ভূখণ্ডে বসবাসকারী কতগুলো মানুষের কথা বলা হয়েছে, সেই মানুষগুলোকে শাসন করার জন্য সেখানে একটা সরকারের কথা বলা হয়েছে এবং সেই সরকার স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে, তার সিদ্ধান্তগুলো যাতে গ্রহণ করতে পারে, সে আভ্যন্তরীণভাবে হোক এবং বৈদেশিকভাবে হোক। তো সেই কারণে সেই সরকারের সুপ্রিম ক্ষমতা বা সোভরেন ক্ষমতার কথা বলা হয়েছে, সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়েছে। তো 4টে ফিচার্সকে নিয়ে আমরা দেখতে পাবো যে 1648-এ 1648 সালে তোমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ধারণা তৈরি হতে দেখেছো এবং তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এটা গ্রহণ করা হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা আসলে কোন আদর্শে পরিচালিত হবে। একটা রাষ্ট্রের তো এগুলো বেসিক ফিচার্স না থাকলে তাকে তো রাষ্ট্র বলা যাবে না। তো ঠিক আছে, এইটা যখন থাকবে তখন রাষ্ট্র বলবো, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা হবে কোন আদর্শে, তাকে পরিচালনা, অর্থাৎ যে সরকারেরই কথা বললাম আমি, জনগণ তো থাকবে, সেই জনগণ তারা নিজেদেরকে কোন নীতিতে পরিচালনা করবে বা আদর্শে পরিচালনা করবে, এবং সেইটা তাদের যে সরকার আছে তারা এখন নিজেরাই এখন সরকার হোক কিংবা তাদের নিজেদের একটা ছোট্ট বডি, তাদের নিজেদেরই একটা সকল মানুষের মধ্যে থেকে অল্প কিছু মানুষ সেখানে সরকার গঠন করুক, যেটাকে রাষ্ট্রের এজেন্ট বলি আমরা, তো তাদের কথা বলি। তো যাই হোক না কেন, তারা নিজেরা করুক কিংবা কোনো একটা ছোট অংশের মাধ্যমে তারা শাসিত হোক, সিস্টেম যাই হোক, কিন্তু কথাটা হচ্ছে যে নীতি কি হবে। এখানে দেখো প্রথম পয়েন্টে বলা হয়েছে যে আদর্শ কি হবে, তো এই নীতিটা কি হবে। তাহলে গণতন্ত্রের যখন নীতির কথা বলা হচ্ছে তখন তোমরা জানো যে গণতন্ত্র একটা নীতি হিসেবে রাষ্ট্র ব্যবস্থার নীতি কি হবে। তো
তো রাষ্ট্র ব্যবস্থার নীতি কি হবে যখন এটা বিবেচনা করা হচ্ছে, তখন তোমরা জানো যে পৃথিবীতে এখনো পর্যন্ত অনেক নীতি এসেছে, অনেক আদর্শ এসেছে, সেই আদর্শগুলো অনেকগুলো এখনো সারভাইভ করছে, তারা টিকে আছে এবং টাইম টু টাইম অনেকের ডেভেলপমেন্টও হয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে অনেক এই ধরনের আদর্শ খুঁজে পাওয়া যাবে যারা এসেছিল ঠিকই, যাদের জন্ম হয়েছিল ঠিকই, যারা জন্ম হওয়ার পরে কিছুটা সময় সারভাইভও করেছিল, কিন্তু তারপরে দেখা যাবে তারা হারিয়ে গেছে। কেন? কারণ তাদের নীতিগুলোর মধ্যে কতগুলো হচ্ছে কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। এখন অনেকগুলো এই ধরনের আদর্শের মধ্যে আমরা অনেক নাম করতে পারি, যেমন সমাজতন্ত্রের একটা কথা বলতে পারি, একটা গণতন্ত্রের কথা আমরা বলতে পারি, আমরা অ্যানার্কিজমের কথা বলতে পারি, আমরা ফেবিয়ানিজমের কথা বলতে পারি, আমরা গিল্ড সোশ্যালিজমের কথা বলতে পারি, আমরা জার্মান রিভিশনিজমের কথা বলতে পারি, আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলতে পারি। এই ধরনের অনেকগুলো আদর্শ তোমরা পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবে, যেগুলো উন্নতি লাভ, যেগুলো জন্মগ্রহণ করেছিল এবং তারা কোনো দেশে তারা এসেছিল ক্ষমতায়, বা সেগুলোকে গ্রহণ করা হয়েছিল রাষ্ট্র পরিচালনা নীতি হিসেবে, কিন্তু দেখা যাবে যে তাদের বেশিরভাগই আজকে পৃথিবী থেকে হারিয়ে গেছে, বা তাদের আজকে অ্যাপ্লিকেশনসটা আমরা এতটা দেখতে পাই না। এখন তার অনেকগুলো কারণ থাকতে পারে, আমি অতটা জটিল কারণে যাচ্ছি না, প্রত্যেকটা আলাদা আলাদা স্কুল হিসেবে তোমাদের পড়ানো হবে এখানে। যেমন সোশ্যালিজমটা তোমরা পড়ে এসেছো, তার লাভ কি, তার ক্ষতি কি, মানে তার মেরিট কি আছে, তার ডিমেরিটস কি আছে, সেগুলো মোটামুটি কার্ল মার্কসের আইডিয়া পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছি। সায়েন্টিফিক সোশ্যালিজমের আইডিয়াই সেগুলো আমরা চর্চা করেছি। ডেমোক্রেটিক সোশ্যালিজমের আইডিয়াটাও আমি এটা চর্চা করেছি তোমাদের, ডেমোক্রেটিক সোশ্যালিজমের আইডিয়া, যেটাকে ফেবিয়ানিজমের মডেলও অনেক সময় দেখা হয়। আরও অনেকগুলো তোমাদের এখানে সিলেবাসে আছে, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। যেগুলোর নাম আমি বললাম তাদের বেশ কিছু তোমাদের এখানে সিলেবাসে আছে, আমি আলোচনা করব। বাট এই অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ডেমোক্রেসি। এই অনেকগুলোর মধ্যে বেশিরভাগই তোমরা দেখবে যেগুলোর নাম আমি তোমাদের বললাম সেগুলো কিন্তু আজ সারভাইভ করতে পারেনি। এবং লেটেস্ট যেটা বলো, যেটা সে লেটেস্ট এবং আরও মাঝখানে এসেছিল তোমরা জানো, যেটা তোমাদের টোটালিটারিয়ানিজম পড়ালাম একটা আদর্শ, সেখানে ফ্যাসিজমের মডেলে সেখানে দেশটাকে পরিচালনা করা জানো, সেটাও তোমরা পড়েছো, যে সেটাও টিকে থাকতে পারলো না, সেটাও সারভাইভ করতে পারলো না, হারিয়ে গেল। এখন তোমরা জানো যে এইগুলো ওই রকম অনেক হারিয়ে গেছে। তার মধ্যে লেটেস্ট যেটা একেবারেই যার অবক্ষয়টা হলো অনেকগুলো আদর্শের মধ্যে, সেই আদর্শটা হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ, সোশ্যালিজম। 1991-এ তোমরা জানো যে যখন সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করে গেল, সোভিয়েত ইউনিয়নে যখন অবক্ষয় ঘটলো, তখন আমরা দেখলাম যে কোল্ড ওয়ারও শেষ হলো এবং তার সাথে সাথে দেখলাম যে সমাজতান্ত্রিক আদর্শটাও, তার গুরুত্বটা কিন্তু পৃথিবীর যে বিভিন্ন আদর্শগুলো আছে রাষ্ট্র পরিচালনার জন্য, যে তার আদর্শের যে বিভিন্ন তালিকা, একটা যে তালিকা আছে সেই তালিকা থেকে সে মুছে গেল, সে আর সেই জায়গাটা ধরে রাখতে পারলো না। এখন সেই জায়গা আমরা দেখেছি যে তারই কম্পিটিটর ছিল সেখানে ডেমোক্রেসি। আমরা জানি যে তারই কম্পিটিটর ছিল ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি এসে কোথাও সমাজতন্ত্রকে, অর্থাৎ গণতন্ত্র এসে সমাজতন্ত্রকে তারকে পরাজয় ঘটাতে তার বাধ্য করেছে বা পরাজয় ঘটিয়েছে। এবং সে যেখানে সমাজতন্ত্র ছিল, যে সমস্ত দেশগুলিতে সোভিয়েত ইউনিয়ন এবং তার আমব্রেলার আন্ডারে যে সমস্ত দেশগুলো ছিল, সেইখানে সমস্ত দেশে আজকে তোমরা দেখবে, দু একটা দেশ বাদ দিলে তোমরা সমস্ত দেশেই দেখবে সেখানেও আজকে গণতন্ত্র এসে গেছে। তাহলে মোটামুটিভাবে এটা আমাদের কাছে পরিষ্কার যে গণতন্ত্র একটা আদর্শ হিসেবে এখনো পর্যন্ত টিকে আছে, যেটা জার্নিটা শুরু হয়েছিল এনশিয়েন্ট পিরিয়ডে, প্লেটোর সময়কালে, আজ থেকে 2500 বছর পূর্বে প্লেটোর সময়কালে শুরু হয়েছিল। এনশিয়েন্ট গ্রিসে যার আলোচনাটা আমরা পাই, যদিও অনেক লেখাতে তোমরা পাবে যে উত্তরাখণ্ডের ছোট একটা গ্রামে প্রথমে গণতন্ত্রের আলোচনাগুলো পাওয়া যায়, তারপরে আমরা দেখতে পাবো যে কিন্তু খুব পপুলার হয়েছে, আমরা দেখতে পাবো যে সেখানে গ্রিসের ধারণাগুলো। বাট হ্যাঁ, মোটামুটিভাবে আমরা দেখতে পাবো যে গণতন্ত্রের ধারণা এখনো পর্যন্ত সার্ভাইভ করছে এবং ডেভেলপ কান্ট্রিজগুলিতে এই গণতন্ত্রের ধারণা বিশেষভাবে কিন্তু একেবারে একটা বড় ডমিনেন্ট একটা আদর্শ হিসেবে কিন্তু বিবেচিত হয়, তাই না? একটা আধিপত্যকারী একটা আদর্শ হিসেবে বিবেচিত হয়। এখন সেখানে আমরা কি পাই, প্রশ্ন হচ্ছে সেখানে কি পাই? এর আদর্শ হিসেবে গণতন্ত্রের কথা যখন আমি বলছি, তখন এটা আদর্শই, বা এই আদর্শ হিসেবে আমরা এটাকে গ্রহণ করছি কেন? যেটা খুব ভালো একটা আইডিয়াল একটা, কেন গণতন্ত্রের মধ্যে আছেটা কি? গণতন্ত্রের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে গণতন্ত্র মানে হচ্ছে যে জনগণের শাসন, যেটা তোমাদের বললাম। জনগণের শাসন মানে সেখানে হচ্ছে যে জনগণ, সেখানে তোমরা জনগণের মধ্যে দেখবে, জনগণ মানে এখানে কোনো গোটা সার্বিক অংশটাকে কিন্তু কনসিডার করা হয় না, যেটা সমাজতন্ত্রে করা হতো। সমাজতন্ত্র মানে সমাজ, আর সমাজ মানে সেখানে একটা পুরো ওই রাষ্ট্রের মধ্যে বসবাস করা সমস্ত মানুষকেই কিন্তু ইউনিট ধরা হয়, কালেকটিভলি ইউনিট ধরা হয়। গণতন্ত্রের মানে কিন্তু সেটা নয়। গণতন্ত্রের মধ্যে তোমরা ইন্ডিভিজুয়ালিজমের ধারণা পাবে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীর ধারণা। কি আছে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণার মধ্যে?
যখন আমি গণতন্ত্রের কথা বলছি তখন জনগণের কথা বলছি, কিন্তু এই জনগণকে এখানে কালেকটিভলি কনসিডার করা হচ্ছে না, এই জনগণকে এখানে ইন্ডিভিজুয়াল হিসেবে কনসিডার করা হচ্ছে, একটা ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো ব্যক্তির শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাহলে ব্যক্তির যখন শাসন ব্যবস্থার কথা আমি তোমাদের বলছি, তখন আমরা এখানে কি পাচ্ছি? তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিকে ইউনিট ধরা হয়েছে, মানে ফান্ডামেন্টাল ধরা হয়েছে। ফান্ডামেন্টাল কথার অর্থ কি? মৌলিক। তাহলে ব্যক্তিকে এখানে মৌলিক ধরা হয়েছে। তাহলে যাই হোক না কেন, তোমার দেশকে পরিচালনা তোমাকে করতে হবে, রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তোমাকে আরো উন্নতি করতে হবে, রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে হবে। এটা হচ্ছে তোমার মোটামুটি কতগুলো ভাবনা। অর্থাৎ রাষ্ট্রের কথা যখন আমরা বলি তখন একটা সার্বিক অংশের কথা বলি আমরা। এবার এই সার্বিক অংশটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট। কিন্তু বা একটা কাঠামো বলতে পারো, যে রাষ্ট্রটা হচ্ছে আমাদের কাঠামো, কিন্তু সেই কাঠামোর মধ্যে গুরুত্বটা যখন তুমি আদর্শ হিসেবে গ্রহণ করেছো গণতন্ত্র, তখন সেখানে আমরা দেখতে পাবো যে সেই গণতন্ত্র বেসিক্যালি ইন্ডিভিজুয়ালের কথা বলে। এই সমস্ত থিঙ্কার্সরা বলে যে আমরা গণতন্ত্রের কথা বলবো, কিন্তু সেখানে ইউনিট ধরবো আমরা ব্যক্তিকে, এবং ব্যক্তি সেখানে ইউনিট হবে, এবং সেই ব্যক্তিকে যখন ইউনিট ধরছি তখন সেই ব্যক্তি হচ্ছে ফান্ডামেন্টাল, এবং সেই ফান্ডামেন্টাল মানে মৌলিক। মৌলিক কথার অর্থ হচ্ছে যেটাকে আর ভাঙা যায় না। এখন ব্যক্তিকে ভাঙা যায় না মানে কি? মানে ব্যক্তি তো আর কোনো বস্তু নয় যে তুমি ভেঙে ফেলবে। ব্যক্তির প্রসঙ্গে যখন আসি তখন হচ্ছে যে ব্যক্তিকে তুমি মেরে ফেলতে পারবে না। তার সারভাইভ করার জন্য, মানে সে যেমনি জন্মগ্রহণ করলো তেমনি তার কাছে একটা ন্যাচারাল রাইটস চলে আসলো। যেমন হবসের কথা এর আগে তোমাদের বলেছি, লকের কথা বলেছি, হবসের কথাও বলেছি, যে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার কাছে একটা অধিকার সে পেয়ে গেল, এটা যে সে বেঁচে থাকবে। ন্যাচারাল রাইটসের থিঙ্কার যারা আছেন, রাইটস পড়াতে গিয়ে এগুলো তোমাদের বলবো, যে ন্যাচারাল রাইটসে যারা থিঙ্কার্স আছেন জন লকের মতো, তারা বলতে শুরু করলেন যে যেমনি মানুষ জন্মগ্রহণ করলো তেমনি তার একেবারে প্রাকৃতিক অধিকার হচ্ছে যে সে বেঁচে থাকবে। জন্মগ্রহণ করার পরেই তার প্রাথমিক তার অধিকার হচ্ছে যে সে তা বেঁচে থাকবে। তাহলে সিস্টেমে যখন সে জন্মগ্রহণ করছে, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সে যখন জন্মগ্রহণ করছে, একটা সার্বিক অংশের মধ্যে বা একটা কাঠামোর মধ্যে, রাষ্ট্র কাঠামোর মধ্যে সে যখন জন্মগ্রহণ করছে, তখন তার একেবারে প্রাকৃতিক অধিকার হচ্ছে যে সে সেখানে কি করবে না, সে সেখানে তার জীবনের অধিকারটা ভোগ করবে, অর্থাৎ তাকে কেউ মেরে ফেলতে পারবে না। তাহলে এটা হচ্ছে তার কি নীতি হবে। ব্যক্তির যখন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীর কথা যখন বলছি, ইন্ডিভিজুয়ালিজমের যখন কথা বলছি, ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীর যখন কথা বলছি, তখন ব্যক্তি এটা মেনে নিতে হবে। একেবারে প্রথম শর্ত হচ্ছে ব্যক্তি স্বাধীন। কোথা থেকে স্বাধীন? না, ব্যক্তি তার জীবন নিজের মতো করে সারভাইভ করানোর জায়গা থেকে সে স্বাধীন, সে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচবে, তার বাঁচার অধিকার আছে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে বাঁচার জন্য তার যে সমস্ত আবশ্যিক শর্তগুলো প্রয়োজন আছে, যেমন তার খাদ্যের প্রয়োজন আছে, যেমন তার মাথার উপর ছাদের প্রয়োজন আছে, যেমন তার বস্ত্রের প্রয়োজন আছে, যেমন তার পানীয় জলের প্রয়োজন আছে, যেমন তার মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে, এগুলো তার হবে বেসিক এগুলো হবে তার কি কতগুলো শর্ত, এগুলো তার থাকতেই হবে। গণতন্ত্র যদি থাকে তাহলে এগুলো তার থাকতেই হবে। এবং তার সাথে জড়িত বিষয় হচ্ছে যে তার সারভাইভ করার জন্য, তাকে বেঁচে থাকার জন্য তার আবশ্যিক শর্ত হচ্ছে যে তাকে কাজের অধিকার তার থাকতে হবে। কাজের অধিকার মানে এক প্রকার বলা হচ্ছে যে সে স্বাধীনভাবে যে কাজটা করবে, যাতে করতে পারে সেইটা সুনিশ্চিত করার ব্যবস্থাটা সুনিশ্চিত করে দেবে রাষ্ট্র। যে সে একটা মানুষ নিজের মতো করে কাজ করছে, কারণ কাজ না করলে সে খেতে পারবে না। কাজ করবে, কাজ করে সে কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করবে, অর্থাৎ উৎপাদন করবে, এবং সেই উৎপাদন করা প্রোডাক্টটা সে উপভোগ করবে, খাবে, অর্জন করবে, ভোগ করবে, করার মধ্যে দিয়ে সে নিজেকে বাঁচিয়ে রাখবে এবং তার টাইম টু টাইম উন্নতি করবে। এবং তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমাজে, তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমাজে একটা মানুষের সাথে আর একটা মানুষের মধ্যে সমতা থাকবে, কোনো বিভেদ থাকবে না, রাষ্ট্র এটা সুনিশ্চিত করবে। সো এই বিষয়গুলো যেখানে থাকবে, অর্থাৎ যেখানে ব্যক্তির স্বাধীনতার কথা বলা হবে, যেখানে ব্যক্তিদের মধ্যে সমতার কথা বলা হবে, যে কোনো বৈষম্য সেখানে থাকবে না, এবং সমতার নীতিটাও হচ্ছে এইরকম নীতি যে একজন মানুষ তার নিজের উপার্জন সে নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে, তার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সে করে উপার্জন করেছে, কাজে সে সেটা নিজে উপভোগ করবে এবং অন্য কেউ এসে সেটাতে হস্তক্ষেপ করবে না। এবং রাষ্ট্রের নীতি হবে এটাই যে রাষ্ট্র যদি একজনের কাছ থেকে সম্পত্তি কেড়ে নিচ্ছে না, তাহলে বাকিদের কাছ থেকেও কেড়ে নেবে না। এই জায়গায় রাষ্ট্রের একটা সমতা থাকবে। তো রাষ্ট্রের নীতি যেটা হবে সেটা হচ্ছে সমান হবে। তো এই ধরনের এইরকমভাবে
যে নীতিগুলোকে সামনে রেখে তারা বলার চেষ্টা করলো যে গণতন্ত্র বেসিক্যালি একটা আদর্শ হিসেবে মানুষ এই কারণেই গ্রহণ করবে একটা রাষ্ট্রকে পরিচালনার জন্য, এবং রাষ্ট্রের মধ্যে সে যেহেতু তারা যেহেতু একটা অংশ, রাষ্ট্র বলতে বেসিক্যালি তারা যেহেতু একটা পার্ট, সেখানকার বৈশিষ্ট্য, জনগণ যেহেতু সেখানকার একটা বৈশিষ্ট্য, তাহলে জনগণ যখন গণতন্ত্রকে গ্রহণ করবে আদর্শ হিসেবে, তখন আদর্শ হিসেবে গ্রহণ করার তার মূল 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 মোটিভেশনটাই হচ্ছে যে সেই আদর্শ বেসিক্যালি তাকে, বা সেই মতাদর্শ বেসিক্যালি তাকে কি দেয়, তাকে ঐক্য দেয়, সমতা দেয়, তাকে স্বাধীনতা দেয়, তাকে বাঁচার অধিকার দেয়। যেহেতু তাকে দেয়, ব্যক্তিকে যেহেতু সরাসরি দেয়, ব্যক্তিকে যেহেতু ইউনিট ধরে, এবং কোনো রকমভাবে তাকে মেরে ফেলা যাবে না, তার উপার্জন কেড়ে নেওয়া যাবে না, কারণ উপার্জন কেড়ে নিলে সে তো সার্ভাইভ করতে পারবে না আর। তো যেহেতু এই বিষয়গুলোকে মেনে নেওয়া হচ্ছে, আমরা এই ধরনের কোনো একটা নীতি গ্রহণ করছি, তাই আমরা এটাকে কি বলবো, একদল গ্রুপের বক্তব্য হচ্ছে, একদল বিশ্লেষক, একদল নীতি তৈরিকারী মানুষের বক্তব্য হচ্ছে যে আমরা এটাকে গণতন্ত্র বলবো, জনগণের শাসন বলবো। যে সে নিজের মতো করে সার্ভাইভ করতে চায়, করার জন্য সে নিজের মতো করে নীতি গ্রহণ করছে, যেখানে সে নিজেকেই ইউনিট ধরছে, ফান্ডামেন্টাল ধরছে, যেটাকে আর ভাঙা যাবে না, এবং এই কারণে সেই নিজেকেই, মানে ফলে সে নিজেকে শাসন করার একটা সুযোগ পাচ্ছে। কাজে এইটাকে আমরা নাম দেব গণতন্ত্র। তো গণতন্ত্রের ধারণাটা আদর্শ হিসেবে যখন আসছে, বা একটা নীতি হিসেবে যখন এটা গ্রহণ করা হচ্ছে, তখন তার মধ্যে এই বেসিক ফিচার্সগুলো সেখানে থাকছে, এগুলো আমরা সেখানে পাবো। এরপরে তোমরা দেখতে পাবে যে এটাকে যখন সরকারের আকার হিসেবে যখন গ্রহণ করা হচ্ছে, মানে এটা রাষ্ট্রের একটা আদর্শ হিসেবে যেমন গ্রহণ করা হচ্ছে, তেমনি রাষ্ট্রটাকে পরিচালনা তো করবে সরকার। রাষ্ট্রটাকে পরিচালনা করে আমরা জানি যে তাদের যারা এজেন্ট আছে, এজেন্ট, তো সেই এজেন্ট পরিচালনা করে। এখন এজেন্ট মানে হচ্ছে সরকার। এখন সেই সরকার বেসিক্যালি, সরকারকে আমরা এজেন্ট বলি, কারণ রাষ্ট্র তো একটা বিমূর্ত ধারণা, আমরা একে খালি চোখে দেখতে পাই না। আমরা এটাকে এই এজেন্টদের যে কার্যকলাপ, যে নীতি তৈরি করা, নীতিটাকে প্রয়োগ করা বা বাস্তবায়ন করা, এবং নীতির মধ্যে কোনো গাফিলতি আসলে সেটাকে সংশোধন করা, এবং কোনো দ্বন্দ্ব দেখা দিলে সেটার বিচার করা, এই যে কাজগুলো যারা করছে বেসিক্যালি তাদেরকে আমরা সরকার বলছি। তাহলে এই সরকারের কাজগুলোই বেসিক্যালি রাষ্ট্রের কাজ বলা হয়। এখন এখানেও দেখা যাবে কি যে রাষ্ট্রের আদর্শই শুধু এখানে গণতান্ত্রিক হলে হবে না। আমরা দেখতে পাবো যে একদল গবেষক বা বিশ্লেষক বলার চেষ্টা করলো যে রাষ্ট্র পরিচালনার জন্য যে এজেন্ট, সেই এজেন্টের আদর্শের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে। অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করবে, সেই রাষ্ট্র পরিচালনাকারী গ্রুপটা বেসিক্যালি তারাও কিন্তু জনগণেরই একটা অংশ হবে, কিংবা জনগণই হবে সরাসরি। কেউ কেউ বলেছে যে এরা সবাই মিলে সরকার পরিচালনা করবে, সরকার মানে সকলের কথা বলা হচ্ছে। কেউ কেউ বলেছে পরবর্তীকালে এসে যে না, সকলকে দিয়ে তো সম্ভব নয়, তাহলে কারণ জনসংখ্যা এখন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, সকলকে দিয়ে তো আর দেশ শাসন করা সম্ভব নয়, ডিসিশন নিতে তাহলে বিলম্ব হবে, ডিসিশনগুলোর মধ্যে তাহলে সেখানে কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাবে, যে নীতিগুলো গ্রহণ করা হলো, সিদ্ধান্তগুলো গ্রহণ করা হলো, সেগুলো বাস্তবে দেখা যাবে যে সেখানে প্রয়োগযোগ্য নয়, কেন এতটাই খারাপ নিম্নমানের সেগুলো তৈরি হয়েছে যে মানুষের কোনো কাজেই আসছে না। সো ফলে এগুলোকে থেকে এই শাসন ব্যবস্থাকে ভালো করার একটা বড় উপাদান হচ্ছে বা মাধ্যম হচ্ছে যে সকলকে দিয়ে শাসন করারও প্রয়োজন নেই, বরং যারা যোগ্য মানুষ, যাদেরকে যোগ্য মনে করছে তাদেরকে এখানে মানুষরাই নিজেরা পছন্দ করবে তাদের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মধ্য দিয়ে, এবং তারাই এসে সরকারের নীতি তৈরি করবে। সো এখানে যখন সরকারের আদর্শ হিসেবে, যখন আবার সরকারের বা সরকার পরিচালনার যখন একটা আদর্শ হিসেবে যখন বা একটা ফর্ম হিসেবে, আকার হিসেবে বা ধরন হিসেবে যখন গণতন্ত্রকে গ্রহণ করা হচ্ছে, তখন বেসিক ধারণাটা দাঁড়িয়ে যাচ্ছে এটা যে সরকার বেসিক্যালি কি হবে, যে সরকার বেসিক্যালি ওই ভিন গ্রহ থেকে আসবে না, সরকার ভিন গ্রহের কোনো মানুষ হবে না। সরকার বেসিক্যালি যেটা হবে, সরকার বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে জনগণেরই একটা অংশ হবে, জনগণেরই অংশ সেখানে সরকার গঠন করবে, এবং এদের নিয়মিত সেখানে নির্বাচন হবে। কারণ গণতন্ত্রের যখন আমরা কথা বলছি তখন জনগণের শাসনের কথা বলছি। তাহলে জনগণের শাসন এখানে যখন বলছি তখন দেখবে দুটো মোটামুটি ব্যবস্থা আমরা দেখতে পাই। পুরনো ব্যবস্থায় সেখানে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, যেটা তোমরা দেখবে রুশো ধারণার মধ্যে পেয়েছিলাম আমরা। আর একটা ধারণা হচ্ছে যে সেখানে হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যেটা তোমরা জন লককে তোমরা এটাকে এস্টাবলিশ করতে দেখবে, এবং পরবর্তীকালে জন স্টুয়ার্ট মিলকে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে দেখবে লিবারাল থিঙ্কার্স হিসেবে বা গণতন্ত্রের প্রশংসক হিসেবে তারা এই ধারণাটিকে জন্ম দিয়েছেন।
তো শুরুর দিকে আমরা দেখলাম যে জন লক গণতন্ত্রের ধারণাটিকে যখন সামনে নিয়ে আসলেন এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, তখন তিনি বললেন যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কথা বললেন, কারণ সকলকে দিয়ে শাসন করা সম্ভব নয়। রুশো এসে আবার খানিকটা বললেন যে না, সম্ভব। তিনি এখানে আমরা জানি যে পপুলার সোভারেন্টির ধারণাকে তিনি এস্টাবলিশ করলেন, তোমাদের ক্লাসে এগুলো বলেছি, যে জনপ্রিয় সার্বভৌমিকতার ধারণা তিনি নিয়ে আসলেন এবং বললেন যে রাষ্ট্র পরিচালনা করবে জনগণ নিজেই, রাষ্ট্রের যে নীতিগুলো গ্রহণ করা হবে সেগুলো জনগণ নিজেই গ্রহণ করবে, এবং ক্ষমতা এই কারণে তিনি চুক্তির পর দেখবে রাষ্ট্রের হাতেই তুলে দিলেন, জনগণের হাতেই তুলে দিলেন, এবং জনগণই সেখানে রাষ্ট্রই জনগণ, এবং রাষ্ট্রই জনগণের নীতি গ্রহণ করবে, জনগণই রাষ্ট্রের নীতি গ্রহণ করবে, এইরকম একটা কথা তিনি বলার চেষ্টা করলেন। আমরা জানি এগুলো। তো মোটামুটিভাবে তোমরা দুটো ফর্ম পাবে, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র আমরা যা দেখলাম কি, যে সরাসরি জনগণের অংশগ্রহণের কথা বলে, যে জনগণই সেখানে যে সরকারের সমস্ত বা রাষ্ট্রের সমস্ত নীতিগুলো গ্রহণ করবে। এখন জনগণের যখন কথা বলা হচ্ছে, প্রত্যক্ষ গণতন্ত্রের যখন কথা বলা হচ্ছে, তখন সকল জনগণের কথা বলা হচ্ছে। তাহলে সকল জনগণ যখন বলছে আমি, তখন এখানে স্বাভাবিক একটা প্রশ্ন তোমাদের মাথায় আসবে, তাহলে এই ধরনের গণতন্ত্র কেবলমাত্র বাস্তবায়নযোগ্য যখন এখানে জনসংখ্যা কম হবে, এবং জনসংখ্যা শুধু কম হলেই হবে না, যেটা ওই এনশিয়েন্ট পিরিয়ডের যে প্রবলেম যেটা ছিল, সেটা হচ্ছে কি, যে কোয়ালিটি ছিল না মানুষের মধ্যে, শিক্ষাগত যোগ্যতা ছিল না। কিন্তু এখানে জনগণের গণতন্ত্রকে যদি প্রত্যক্ষ গণতন্ত্র করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি যে জনগণের শিক্ষার মানও অনেক উন্নত হতে হবে, যে জনগণ তারা জানে যে তাদের জন্য সঠিক নীতি কোনটা হবে, কাজেই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রের সফলতা কিন্তু তখনই হবে যখন আমরা দেখতে পাবো যে জনসংখ্যা ছোট বা কম সংখ্যায়, ডেমোগ্রাফি কম হবে সংখ্যায়, এবং আমরা দেখতে পাবো যে কোয়ালিটিও সেখানে ইনশিওর করা পসিবল হবে এবং ইকুয়ালিটিও সেখানে আছে, তখন সেটা সম্ভব। কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এবং যতটা এগিয়ে গেছে, অগ্রসর হয়েছে, সেখানে তো আমরা এটা জলের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি যে সবার এবিলিটি তো সমান নয়, সবার সেখানে যোগ্যতা সমান নয়, সবার আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সম্পত্তি সমান নেই, ফলে তাদের নিজেদের যোগ্যতার উপর নির্ভর করে তারা তাদের নিজেদের এক প্রকার বলতে পারো নিজেদের যোগ্যতার উপর নির্ভর করে তারা তাদের নিজেদের সম্পত্তি তৈরি করেছে। যার যোগ্যতা বেশি, যার কোয়ালিটি বেশি বা এবিলিটি বেশি, সে অনেক বেশি সম্পত্তি অর্জন করেছে, সে তৈরি করেছে, পেরেছে, তার সক্ষমতা আছে। যার কাছে নেই, সে পারেনি, সে এখনো গরিব রয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এতে করে রাষ্ট্র ব্যবস্থা যে রকমের ফর্মে আছে, রাতারাতি তুমি তো এটাকে আর পিছিয়ে নিয়ে যেতে পারবে না। হাজার হাজার বছর ধরে এটা চলে এসে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন এটাকে যদি তোমাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে বেসিক্যালি যেটা করতে হবে, এইখানে একদল থিঙ্কার্স এসে বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা সেখানে কিন্তু ভালো একটা বা সুইটেবল একটা কিন্তু গভর্নেন্স হতে পারে। প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা অর্থাৎ সরকার যখন পরিচালনা করা হবে, তো এখানেও গণতন্ত্রকে যদি প্রশ্রয় দিতে হয়, তাহলে সেই গণতন্ত্রের আদর্শের মধ্যে যেগুলো প্রিন্সিপালসগুলো দরকার, সেগুলো হচ্ছে কি, যে মানুষের ওই অধিকারটা থাকবে, জনগণের সেই অধিকারটা থাকবে যে সে নিজের প্রতিনিধিকে নিজে নির্বাচন করবে, এবং সেই নির্বাচিত প্রতিনিধি তার নিজের যারা হচ্ছে নির্বাচক মণ্ডলী আছে, যারা তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, তাদের কথা মতো সেখানে গিয়ে কিন্তু পলিসি সাজেশন করবে। এবং সেখানে প্রত্যেকটা এরকম অঞ্চল ভেদে বা সম্প্রদায় ভেদেও হতে পারে, যে সেখানে প্রতিনিধিরা এসে কি হতে পারে, যে তারা তাদের নিজেদের প্রত্যেকটা অঞ্চলের বা সম্প্রদায়ের সেখানে মতামতগুলোকে সেখানে সামনে রাখবে, এবং সেগুলোর মধ্যে থেকে একটা কমন যে নীতিগুলো বেরিয়ে আসবে বা সে অপিনিয়নগুলো বেরিয়ে আসবে, সেগুলোকে নিয়ে নীতি তৈরি হবে। এবং এটাই হবে গণতন্ত্রকে মানে সরকারিভাবে গণতন্ত্রকে প্রশ্রয় দেওয়ার একটা মাধ্যম। তো সরকারের যখন পরিচালনার কথা বলা হচ্ছে, তখন গণতন্ত্রকে প্রশ্রয়ের কথা যখন বলা হয়, একটা গণতন্ত্রকে যখন একটা ধরন হিসেবে বা একটা ফর্ম বা আকার হিসেবে যখন গ্রহণ করা হচ্ছে, তখন বেসিক্যালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানেও জনগণের পার্টিসিপেশন থাকবে। এখন প্রত্যক্ষ হলে সরাসরি থাকবে, আর যদি পরোক্ষ হয় তাহলে জনগণের এটা থাকবে, অ্যাটলিস্ট এই অধিকারটা থাকবে যে জনগণ তার নিজের প্রতিনিধিকে সে নিজে চুজ করতে পারবে। এবং সেই প্রতিনিধি যদি কোনো ভুল কিছু নীতি গ্রহণ করে, তার আউটকাম যদি সেখানে নেগেটিভ হয়, তার আউটকাম যদি বলে যে সেখানে তাদের উন্নতি হয়নি, জনগণের উন্নতি হয়নি, তার নির্বাচক মণ্ডলীর উন্নতি হয়নি, তাহলে সেই অধিকারটিও জনগণের থাকবে যে সেই প্রতিনিধিকে সে সরিয়ে দিতে পারবে এবং প্রয়োজনে পানিশমেন্টও দিতে পারবে। যে যদি কোনো দুর্নীতি করেছে, তাহলে প্রয়োজনে পানিশমেন্টও দিতে পারবে।
তাহলে এই নীতিগুলো সেখানে থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা বলতে পারি কি যে এই নীতিগুলোকে সামনে রেখে যে শাসন ব্যবস্থা পরিচালিত হবে বেসিক্যালি সেটাকে আমরা গণতন্ত্র বলতে পারি। সরকারি মানে সরকার পরিচালনার যে ফর্ম বা ধরন, সেই ধরনটাকে আমরা গণতন্ত্র বলতে পারি, অর্থাৎ জনগণই এখানে শেষ কথা। তাহলে এই রকমভাবে এখানে একদল এসে বলার চেষ্টা করলো যে সরকার পরিচালনার ক্ষেত্রে বেসিক্যালি এখানে কি করতে হবে, সরকার পরিচালনার ক্ষেত্রে এখানে জনগণের অংশগ্রহণ থাকবে, এই কথাটা তারা বলল। এখন সরকার পরিচালনায় সরাসরি জনগ্রহণ, সমস্ত ডিসিশন নিতে পারে, এটা হতে পারে, কিংবা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় হতে পারে। তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করবে, ভুল কাজ করলে সেই প্রতিনিধিদেরকে সরিয়ে দিতে পারবে, ভুল কাজ করলে সেই প্রতিনিধিদেরকে চাইলে পানিশমেন্ট দিতে পারবে। তো এই ব্যবস্থাগুলো বা নীতিগুলো যেখানে থাকবে সেটাকে গণতান্ত্রিক প্রশাসন বা সরকারি ব্যবস্থা আমরা বলতে পারি। তো এইরকমভাবে গণতন্ত্রের একটা ধরনকে তিনি সামনে বা গণতন্ত্রের ধরনকে সামনে রেখে সরকার পরিচালনার একটা বিষয়গুলোকে বা নীতিগুলোকে তারা তৈরি করার কাজটা করলেন। এটা আমরা জলের মতো আমাদের কাছে পরিষ্কার। এরপরে তাহলে এখান থেকে তাহলে দুটো বিষয় তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, যে দুটো তোমাদের সিলেবাসে এই কারণেই মেনশন করেছে, সে কি, যে তাহলে একটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হতে পারে আর একটা হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র হতে পারে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র মানে গণতন্ত্রের সফলতা কখন আসবে না, গণতন্ত্রের সফলতা তখন আসবে যে জনগণ যে নীতিগুলো গ্রহণ করা হচ্ছে, যে নীতিতে দেশ পরিচালনা করা হচ্ছে, সেই নীতিগুলো সেই নীতি সম্পর্কে জনগণ যথেষ্ট ওয়াকিবহাল, কিংবা সেই নীতিগুলো জনগণই গ্রহণ করেছে। এখন সে গ্রহণ নিজে করুক কিংবা সে প্রতিনিধির মাধ্যমে করুক। নিজে করলে তো ডিরেক্ট ডেমোক্রেসি, যদি প্রতিনিধির মাধ্যমে করে থাকে তাহলে সেটা হয়ে যাবে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। যেটা তোমাদের বললাম যে শুরুতে জন লক এই আইডিয়াটিকে নিয়ে এসেছিলেন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা। যে তোমরা মনে করে দেখো, তোমাদের যখন বলেছিলাম যে তিনি হবস যখন রাজাকে যখন সোভারেন পাওয়ার দিয়ে দিলেন, সুপ্রিম ক্ষমতা যখন তিনি দিয়ে দিলেন, তার বিপরীতে আমরা দেখতে পেলাম যে তার আইডিয়াটিকে সংশোধন করার কাজ করলেন জন লক। তিনি বললেন যে না, যে কারণে হবস রাজাকে এত পাওয়ার দিয়ে দিয়েছে, তার উদ্দেশ্যটা কি ছিল? পাওয়ার দেওয়ার উদ্দেশ্য ছিল এটা যে মানুষ নিজেদের মধ্যে মারপিট করছে, ঝগড়াঝাটি করছে, নিজেদের নেচারটা বেরিয়ে আসে এরকমভাবে যে তারা ব্রুটিশ, ন্যাস্টি, পুওর, এবং তাদের নিজেদের জীবনটাকে তারা শর্ট করে ফেলেছে, সো এর থেকে মুক্তি পাওয়ার জন্যই তো তারা থার্ড পার্টি হিসেবে রাজার হাতে ক্ষমতা দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, যে রাজা নিজেই অত্যধিক প্রভাবশালী হয়ে যাওয়ার কারণে তার নিজের গাফিলতিগুলোকে বা দুর্বলতাগুলোকে ঢাকার জন্য সে কি করতে পারে, সে হচ্ছে সেখানে কিন্তু নিজের ক্ষমতাটাকে কাজে লাগাতে পারে, এবং আলটিমেটলি সে জনগণের স্বাধীনতাকে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তো কাজেই যাকে ক্ষমতা দিলাম জনগণের স্বাধীনতা ইনশিওর করার জন্য, সে যদি নিজেই জনগণের এখন স্বাধীনতা খর্ব করতে শুরু করে, তাহলে তার উপায় কি কিছু থাকবে না? লক এসে এটাকেই সংশোধন করার কাজটা করলেন, সংশোধন করে বললেন যে না, তাহলে রাষ্ট্রের এখানে একমাত্র প্রতিনিধি হিসেবে রাজাকে এখানে বিবেচনা করা উচিত হবে না, বরং রাজাকে আমরা এখানে প্রশাসক বানিয়ে দিই, আর অন্যদিকে আইন মেনে রাজাকে কাজ করার জন্য দায়বদ্ধ বানিয়ে দিই। এই আইনটা কোথায় তৈরি হবে? তিনি বললেন যে আইনসভাতে তৈরি হবে। কিন্তু কে আইনটা তৈরি করবে? আইনসভাতে কারা আইনটা তৈরি করবে? তিনি বললেন যে জনগণের প্রতিনিধিরা তৈরি করবে। কেন? কারণ না, সব জনগণকে দিয়ে আইন তৈরি করানো সম্ভব নয়। জনসংখ্যা এক বড়, আর দ্বিতীয় কথাটা হচ্ছে সময় অনেক নইলে লেগে যাবে, কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাবে। তাহলে ভালো ব্যবস্থা হচ্ছে কি, যে জনগণ তাদের নিজেদের সবার আগে একজন প্রতিনিধি নির্বাচিত করবে, সেই প্রতিনিধিরা পার্লামেন্টে যাবে, অর্থাৎ লেজিসলেচারে যাবে, লেজিসলেচারে গিয়ে তারা লেজিসলেট করবে, অর্থাৎ আইন তৈরি করবে, সেই আইন মেনে এখানে রাজা শাসন করবে। তো এইরকমভাবে আমরা দেখলাম দুটো ভাগে, তার মানে তিনি ক্ষমতাটাকে ভাগ করে দিলেন। তাহলে এইরকমভাবে তোমরা দেখবে যে প্রতিনিধিত্বমূলক ধারণা, রাষ্ট্র পরিচালনার প্রতিনিধিত্বমূলক ধারণাটা সেখানে কিন্তু এইভাবে এসেছিল। এই ধারণাটিকেই পরবর্তীকালে আমরা রিপ্রেজেন্টেটিভস অফ গভর্নমেন্টস বলে একটা বই আমি যদি ভুল না হয় 1861 দিকে একটা বই বেরিয়েছিল জন স্টুয়ার্ট মিলের, সেই বইয়ে তিনি কিন্তু এই ধারণাটা দিয়েছেন আরও বিস্তারিতভাবে। আমরা জানি যে সেখানে তিনি এই ধারণাটা দিতে গিয়ে তার আগের যিনি থিঙ্কার্স ছিলেন, যেখানে বেনথামের ধারণাটি যেখানে তার কোয়ান্টিটিভ হ্যাপিনেসের উপর গুরুত্ব দিয়েছিল, অর্থাৎ হেডোনিজম যেটাকে আমরা বলি, হেডোনিজমের ধারণা বা হিতবাদের ধারণা বা ইউটিলিটারিয়ানিজমের ধারণা, এই নামে যেটাকে আমরা চিনি, হ্যাঁ, হেডোনিজমের ধারণা বা ইউটিলিটারিয়ানিজমের আলোচনা, যেখানে তিনি সংখ্যাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বহু সংখ্যক বা বেশি সংখ্যক মানুষের বেশি বেশি করে এক প্রকার হচ্ছে সুখ বিধান করাটাই হচ্ছে রাষ্ট্রের কাজ, এটাই তো তিনি বলেছিলেন। হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাপিনেস অফ দ্য ম্যাক্সিমাম নাম্বার,
এই কথাটা তিনি বলেছিলেন। তিনি এর বিপরীতে বললেন যে না, প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাটিকে আরও অনেক শক্তিশালী করতে হবে, তবে সেটা মেজরিটির ভিত্তিতে কনসিডার করলে হবে না, বরং মাইনরিটি রাইটসগুলোকে যেগুলো ভেবে গণতন্ত্র আন্ডারমাইন করছে, যেভাবে তারা অবদমিত করছে, যেভাবে তারা সংকুচিত করছে, সেইটাকেও রক্ষা করতে হবে। কারণ তারাও তো জনগণ, তারাও তো একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে বিলং করে, তারাও তো ইন্ডিভিজুয়াল, তারাও তো মৌলিক, তো তাদেরটাকে তো এখানে আন্ডারমাইন করলে চলবে না। তো সেই কারণে তিনি মাইনরিটিস যারা আছে তাদেরও অধিকারের কথা বললেন, এবং প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় তিনি এইরকমভাবে আমাদের সামনে উপস্থিত করলেন এইরকমভাবে উপস্থিত করলেন গণতন্ত্রের এই ধরনের একটা আলাদা ধারণা, যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বেসিক্যালি কি হবে, তাহলে প্রতিনিধিত্বমূলক এই গণতন্ত্রে জনগণ তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করবে, এবং সেই প্রতিনিধি গিয়ে কি করবে, জনগণের জন্য আইন তৈরি করবে, এবং প্রয়োজনে সেই প্রতিনিধি যদি কিছু ভুল নীতি তৈরি করে তাহলে সেই প্রতিনিধিকে কিন্তু সরিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে, এবং প্রয়োজনে পানিশমেন্টেরও ব্যবস্থা থাকবে। তাহলে এইরকমভাবে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার কথা বললেন, কিন্তু কোনো রকমভাবেই তিনি কিন্তু এই প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মধ্যে শুধু বহু সংখ্যকের কথা বললেন না, বরং যারা সংখ্যায় কম তাদেরও যে অধিকার আছে রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণের, বা সেটারও কথা তিনি বললেন, বা অংশগ্রহণের যে অধিকার আছে তাদেরও অধিকারগুলো, বেঁচে থাকার অধিকার, উন্নতির অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, এগুলো যে তাদেরও পাওয়া উচিত সেগুলোরও কথা তিনি বললেন, এবং প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার কথা বললেন, এবং এখানে কমিউনিটির ভিত্তিতেও তিনি এটাকে কনসিডার করলেন, তিনি জেন্ডারের ভিত্তিতেও এটাকে কনসিডার করলেন। প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মধ্যে কমিউনিটি, সম্প্রদায় বা লিঙ্গ এগুলোকেও তিনি বিবেচনা করলেন। আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকেও তিনি শিক্ষার অঙ্গনে নিয়ে আসার কথা বললেন। আমরা দেখতে পাবো যে তাদেরও রাজনৈতিক অধিকারগুলোকে নিশ্চিত করার কথা বললেন, যদিও সেই সময় সেগুলো অকল্পনীয় ছিল, কারণ তিনি যেই সময় মহিলাদের প্রতিনিধিত্বের কথা বলছেন সেই সময় দেখা যাবে যে ইউরোপের মাটিতে সেই ধরনের কথা আর কেউ বলছে না, বলার মতো লোক নেই সেই সময়। অনেক দিন আগে তোমরা দেখবে যে সেখানে 1791 সালে তো দিকে তোমরা দেখবে যে তারও 100 বছর আগে তোমরা দেখবে যে 100 বছর আগে মোটামুটি তোমরা দেখবে যে কে বলেছেন, মোটামুটি আমরা জানি যে সেখানে মেরি উলস্টনক্রাফট বলেছেন ভিন্ডিকেশনস অফ দ্য রাইটস অফ উইমেন বলে একটা বইয়ে। কিন্তু ইনি তার স্ত্রীর দ্বারা, হ্যারিয়েট টেইলর, জন স্টুয়ার্ট মিলের স্ত্রী ছিলেন হ্যারিয়েট টেইলর, তো তার দ্বারা প্রভাবিত হয়ে তিনি এখানে জনগণকে বোঝাতে শুরু করলেন। পার্লামেন্টে তিনি এমপিও হয়েছিলেন 2 বছরের জন্য ওয়েস্টমিনিস্টার কনস্টিটিউয়েন্সি থেকে, যে নামে তাদের পার্লামেন্টটা পরিচিত বেসিক্যালি। তো সেখান থেকে আমরা জানি যে সেখানে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন তিনি বলতেন, তখন তাদের দেশের প্রধানমন্ত্রীও চুপচাপ শুনতেন, যে এত সুন্দর কথা বলতে পারেন, তিনি লজিক দিতে পারেন, এবং তিনি জনগণকে এই অধিকারগুলো দিচ্ছেন সেই সময় তাদের নিজেদের ইকোনমিক আরও অনেক বেশি ক্যাপিটালিজমকে গ্রো করানোর জন্য, যেটা একটা আলাদা কনটেক্সট, লিবারালিজমের কনটেক্সটে যেটা চলে আসে। আমি সেদিকে নিয়ে যাচ্ছি না আলোচনাটাকে, মোটামুটিভাবে বুঝে নাও যে সেই সময় নারীদেরও যে এক প্রকার রাজনৈতিক অধিকার থাকা উচিত, লিঙ্গের ভিত্তিতে তাদেরও যে সেখানে রাজনৈতিক অধিকার থাকা উচিত, এবং তারাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে গণতন্ত্রে, কারণ তারাও একটা ইন্ডিভিজুয়াল, এবং তাদেরকে সেখানে গুরুত্ব দিলে যে অর্থনৈতিক উন্নতিও হতে পারে, এইটা লজিক দিয়ে তিনি সেই সময় পার্লামেন্টে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন। এবং আমরা দেখলাম যে এগুলো সেই সময় গ্রহণ করা না হলেও তার অনেক পরে এসে তোমরা দেখবে 1993 দিকে তোমরা দেখবে সম্ভবত নিউজিল্যান্ড প্রথম মহিলাদের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটের অধিকারটিকে সুনিশ্চিত করছে। তাহলে কত সালে? অনেক পরে, 1893 দিকে, অনেকটা পরে। ইউকে এসে দেখবে তোমরা 1918 সালের দিকে তোমরা, বা 20 সালের দিকে এসে, 18 সালের দিকে এসে করছে। সো অনেকটা পরে এসে এগুলো হচ্ছে, কিন্তু সেই সময় সেগুলো অকল্পনীয় ছিল। কিন্তু তিনি তারপরেও কিন্তু দেখবে একটা বিপরীত স্রোতে হেঁটে এই কথাগুলো বললেন। বেসিক্যালি তিনি কি করাচ্ছে জন্য, গণতন্ত্র যেখানে জনগণের শাসনের কথা বলা হচ্ছে, যে জনগণ বলতে একজন মহিলাকেও বোঝায়, তাদের অধিকারকে সুনিশ্চিত করতে গিয়ে তিনি এই কথাগুলো তিনি আমাদের সামনে উপস্থিত করলেন। এবং শুধু এটাই নয়, তিনি মাইনরিটিস বলতে সেখানে কমিউনিটি ভিত্তিক যে মাইনরিটিস সেটারও কথা বললেন। মাইনরিটিস ভিত্তিক কমিউনিটিস একটা অঞ্চলের মধ্যে থাকে, তো তাদেরও যে সেখানে বিভিন্ন অধিকার থাকা উচিত, কারণ তারা তাদের নিজেদের মতো করে বাঁচতে চায়, তাদের নিজেদের ভাষা থাকতে পারে, তাদের নিজেদের সংস্কৃতি থাকতে পারে, তাদের নিজেদের সেখানে আলাদা ধরনের শিক্ষা থাকতে পারে। এখন সেটাকে সে মূল্য দিলেই তার উন্নতি হবে। যেমন আমরা বাঙালি, কিন্তু জোরপূর্বক আমাদের ইংরেজি শিখতে হচ্ছে। এটা করতে গিয়ে আমাদের কি হচ্ছে, এটা করতে গিয়ে আমাদের জীবনের হয়তো 4-5টা বছর শুধুমাত্র ওয়েস্ট হচ্ছে ইংরেজির জন্য, এবং তাতে করে আমাদের উন্নতি 4-5 বছর পিছিয়ে যাচ্ছে। কিন্তু যদি আমাদের মাতৃভাষাতেই যদি আমাদের পড়ানো হয়, মাতৃভাষাতেই যদি সব বই পাওয়া যায়, মাতৃভাষাতেই যদি সমস্ত কিছু হয়, তাহলে কি হবে, আমাদের অনেক উন্নতি হবে। 4-5 বছর অ্যাটলিস্ট আমরা এগিয়ে থাকবো। তাহলে আমাদের উন্নতির জন্য আমাদের নিজস্বতাগুলো খুব গুরুত্বপূর্ণ। সো এইরকমভাবে প্রত্যেকটা কমিউনিটির মধ্যে নিজস্বতা কিছু আছে,
এখন সেইটাকে যদি গুরুত্ব না দেওয়া হয় প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায়, মেজরিটি যারা তাদেরই যদি সেখানে গুরুত্ব থাকে, আর যারা মাইনরিটি যাদের হয়তো সেখানে আলাদা কিছু তারা প্র্যাকটিস করে, সেগুলোকে যদি তাদের মতো গুরুত্ব না দেওয়া হয়, তাহলে তাদের নিজেদের তো অধিকারটা সুনিশ্চিত হলো না। তাদের অধিকার সুনিশ্চিত না হওয়া মানে যে দেশে তারা বিলং করছে, যে দেশে তারা হচ্ছে সদস্য নাগরিক, সেই দেশে তারা বেসিক্যালি কি উন্নতিও করতে পারবে না, ওই দেশের উন্নতিও হবে না। সো একটা দেশকে যদি উন্নতির পর্যায়ে নিয়ে যেতে হয়, বিশেষ করে ইকোনমিক গ্রোথের দিকে যদি নিয়ে যেতে হয়, বেসিক্যালি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের থিঙ্কার্সদের মেন আর্গুমেন্টটাই হচ্ছে যে এখানে বিভিন্নভাবে লিঙ্গ বলো, সম্প্রদায় বলো, হ্যাঁ, গোষ্ঠী বলো, বিভিন্ন দিক থেকে এখানে ব্যক্তিকে ইউনিট ধরতে হবে, এবং শুধু বহু সংখ্যার দিক থেকে বিবেচনা করলে হবে না, এগুলোকেও প্যারালালি গুরুত্ব দিয়ে সেখানে কি করতে হবে, গণতন্ত্রকে আরও অনেক উন্নতি সাধন করতে হবে গণতন্ত্রের, এবং এতেই গণতন্ত্র সফলতা পেতে পারে। সেই রকমভাবে তিনি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাগুলো আমাদের সামনে কিন্তু উপস্থিত করলেন, এগুলো আমরা দেখতে পাবো। এরপরে তোমরা জানবে যে পার্টিসিপেটরি ডেমোক্রেসির একটা আইডিয়া আছে, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণার সাথে জড়িত একেবারে ধারণা হচ্ছে যে অংশগ্রহণমূলক গণতন্ত্র। যে প্রতিনিধিত্বের কথা বলা হচ্ছে, কিন্তু কার প্রতিনিধিত্ব, কোয়েশ্চেন্স, কার প্রতিনিধিত্ব? প্রতিনিধিত্ব মানে আমরা জানি যে গণতন্ত্র মানেই হচ্ছে যে জনগণের এবিলিটিরও কথা বলা হয়, যে কারো যদি এবিলিটি থাকে যে সে লক্ষ কোটি টাকা উপার্জন করার ক্ষমতা রাখে, সে বাকিরা হয়তো এতটা রাখে না, তাহলে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে, গণতন্ত্র যেটা বিশ্বাস করে যে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে যে ওই ব্যক্তির কাছ থেকে সে কেড়ে নেবে না, কারণ সে নিজে সেটা উপার্জন করেছে, লক্ষ কোটি টাকা সে নিজে উপার্জন করেছে, বাকিরা করতে পারেনি কারণ তাদের এবিলিটি নেই। তো এদের যেহেতু ব্যক্তির এইরকম প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে যেহেতু তারা ট্রিট করে, আচরণ করে, হ্যাঁ, বোঝার চেষ্টা করে, তো এদের বক্তব্য হচ্ছে যে কেউ যদি লক্ষ কোটি টাকা আর্ন করে তাহলে সেই টাকাটা কেউ কেড়ে নেবে না, রাষ্ট্র কেড়ে নেবে না। এখন এই ধরনের গণতন্ত্রে বেসিক্যালি যে সমস্যাটা উঠে আসে সেটা হচ্ছে যে যখন তুমি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এবিলিটিকে আলাদা আলাদা রকমভাবে গুরুত্ব দিতে চাইছো, আলাদা আলাদা ব্যক্তিত্বকে আলাদা আলাদা রকমভাবে গুরুত্ব দিতে চাইছো, তখন দেখা যায় যে যাদের অনেক এবিলিটি তারা অনেক বেশি ক্ষমতা অর্জন করে, সম্পত্তি অর্জন করে, এবং তারা সেই সম্পত্তি অর্জন করার ফলে বাকিদেরকে তারা ডমিনেট করতে শুরু করে দেয়। তারা তাদের নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখা যাবে যে নিজেদের লাভটাকেই বেশি করে তোলে, এবং বাকিদের লাভ আর এত বেশি কিছু হয় না, তাদের কাজ করার মতো পরিসরই থাকে না। মুশকিলটা হয় কি? মুশকিলটা হয় যে সিস্টেমে ওই যে ওরাও যে নাগরিক হওয়ার কারণে দেখা যাবে যে মানে একটা সমস্যা উঠে আসে যে যারা অনেক উপার্জন করেছে তারা তো আর শুধুমাত্র নিজেদের উপার্জনে তো সার্ভাইভ করতে পারবে না, কোথাও গিয়ে এই মানুষগুলোকে কাজে লাগাতে হবে। আবশ্যিক হয়ে পড়ে যে এই মানুষগুলো যারা এই অল্প কিছু মানুষের মতো যাদের হয়তো খুব উন্নত এবিলিটি নেই, সক্ষমতা নেই, তাদেরকে কি করা উচিত? তাদেরকেও একটা বেসিক বেনিফিটস দেওয়া উচিত এটার, যে ওদের কাছ থেকে কিন্তু এদেরকে কিছু কেড়ে না নিয়ে আসা হলেও সিস্টেমটিকে এমন করে দেওয়া হোক, মানে ওদের সম্পত্তি কেড়ে নিয়ে না আসা হলেও, বড় যারা প্রচুর অর্জন করেছে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে না আসা হলেও বরং এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হোক বা একটা নীতি গ্রহণ করা হোক যাতে এই মানুষগুলো অংশগ্রহণ করতে পারে। মানে ধরে নাও যে যাদের কাছে প্রচুর টাকা আছে তারাই কি করবে, তারাই এখন তাদের নিজেদের টাকাকে কাজে লাগিয়ে তারাই বারবার নির্বাচনে জিতবে, মানে তারাই সেখানে দেখবে যে তারাই সরকারের এবার নীতি নির্ধারণ করবে, তারাই সরকার বলে বিবেচিত হবে। তারা যখন সরকারের নীতি নির্ধারণ করবে তখন হিউম্যান সাইকোলজি, সে সবার আগে নিজের আখের গোছানোর কাজটাই করবে। আমেরিকার দিকে তাকিয়ে দেখো যে আমেরিকা কি করছে, যে আজকে আমাদের দেশে এই দুর্দশা এখনো আসেনি, সাধারণ মানুষের অংশগ্রহণ করার একটা সুযোগ আছে, কিন্তু আমেরিকার একটা বড় খারাপ দিক দেখো যে তাদের দেশের মানে তাদের গণতন্ত্রের একটা খারাপ দিক হচ্ছে যে তাদের দেশে বিজনেসম্যান যারা, কোটি কোটি টাকা যাদের সম্পত্তির মালিক যারা, তারা তাদের দেশের গণতন্ত্রকে কিন্তু পরিচালনা করে। সাধারণ মানুষ যাদের কাছে কোটি টাকা নেই, নির্বাচনে খরচা করতে পারবে না, তারা দেখবে রাষ্ট্রপতিও হওয়ার স্বপ্ন দেখে না, তারা এমএলএ এমপিও হওয়ার স্বপ্ন দেখে না, কারণ তাদের সেই অওকাত নেই। এখন ওই গণতন্ত্রের ধারণা ওখানে আছে বলে, মানুষের এবিলিটির উপর জোর দেওয়া হয় বলে সেখানে কি হচ্ছে যে আজকে যাদের টাকা আছে তারা বিজনেসম্যান, এবং এই বিজনেসম্যানরা আজকে পলিটিশিয়ান। তো যারা বিজনেসম্যান তারাই পলিটিশিয়ান, যারা পলিটিশিয়ান তারাই বিজনেসম্যান। আমেরিকার পলিটিক্স এইরকমভাবে দেখবে আজকের দিনে বিজনেসম্যানরাই তারা, যত বড় বড় যেমন জো বাইডেনের কথা বলো তোমরা, এখন ডোনাল্ড ট্রাম্পের কথা বলো, এর আগে যিনি ছিলেন বারাক ওবামা তার কথা বলো, তার আগে যিনি ছিলেন বুশ তার কথা বলো, তার আগে যিনি ছিলেন বিল ক্লিনটন তার কথা বলো, যাই বলবে তারা বড় মাপের, প্রত্যেকটাই বড় মাপের দেখবে বিজনেসম্যান। তাহলে এরা আজকে রাজনীতিটাকে কন্ট্রোল করছে, সাধারণ মানুষের সেখানে অংশগ্রহণ করার সুযোগ নেই।
তাহলে গণতন্ত্রের এটাকে অনেকে বলার চেষ্টা করছে যে ব্যর্থতা, গণতন্ত্রের ব্যর্থতা। আবার এটা কেন? কারণ মানে ব্যর্থতা এই দিক থেকেও যে হ্যাঁ হয়তো অনেকে বলবে যে না ঠিকই তো, চলো ঠিক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এরাই যদি নিজের মতো করে পরিচালনা করতে শুরু করবে তো এরাই নিজেরাই নিজেদের পায়ে কুড়ুলটা মারবে। কিরকম ভাবে? এরা তো সবকিছু বুঝতে পারছে না রে বাবা, যে কোথায় উন্নতি করতে হবে। এদের সব বোঝার ক্ষমতা নেই, তাদের এবিলিটি থাকতে পারে ঠিকই, কিন্তু সব কাজগুলো তো তারা নিজেরা করতে পারবে না। ওই মানুষগুলোর বড় অংশে একটা মানুষের তো প্রয়োজন পড়বে, কিন্তু বড় অংশের মানুষ যদি তাদের নিজেদের বেসিক নিডসগুলোই পূরণ করতে না পারে, মুশকিলটা তাহলে কি হবে? মুশকিলটা হচ্ছে মানে কাজ করছে তারা, কিন্তু সরকারের নীতি ওই যে বিজনেসম্যানরাই বানিয়ে রেখেছে যে কাজ মানে বিজনেসম্যানদের কাজের জন্য তারা লক্ষ কোটি টাকা উপার্জন করবে, আর লেবাররা সেখানে কাজ করলে তাদের স্যালারি কম হবে। ওরা নীতি বানিয়ে রেখেছে কারণ ওরাই পাওয়ারফুল সেখানে। এখন মুশকিলটা হবে কি যে ওরা ওদের মতো করে নীতি বানাতে গিয়ে গোটা পুরো সিস্টেমটার জন্য, একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা কিন্তু দুর্দশা ডেকে নিয়ে আসবে, একটা ক্রাইসিস ডেকে নিয়ে আসবে। তাহলে এই ক্রাইসিসটা যাতে না আসে সেই কারণে গণতন্ত্রের মধ্যে আরেক দল গ্রুপ এসে বলার চেষ্টা করলেন যে গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে যে যদি সেই গণতন্ত্রে অংশগ্রহণমূলক ব্যবস্থাটাও যদি সেখানে গণতান্ত্রিক হয় তবেই সেটাকে গণতন্ত্র বলা যেতে পারে। যে শুধু প্রতিনিধিত্ব থাকলে হবে না, সেই প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাটাতে সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক হতে হবে। অংশগ্রহণমূলক মানে যে জনগণের সবাই সেখানে অংশগ্রহণ করার একটা স্বাধীনতা পাবে, জনগণের সকলে সেখানে অংশগ্রহণ করার একটা স্বাধীনতা পাবে, সকলে সেখানে অংশগ্রহণ করার স্বাধীনতা পাবে। এখন সকলে যদি স্বাধীনতা পায় বা সকলকে যদি দিতে হয় তাহলে এখানে আবশ্যিক শর্ত কোনগুলো? না, আবশ্যিক শর্ত হচ্ছে এখানে যেমন আমাদের মানে ইকুয়াল মানে লেভেল প্লেইং ফিল্ড এখানে তৈরি করতে হবে। যে কোটি টাকা তোমার আছে বলে তার মানে তুমি কোটি টাকা এখানে তুমি নির্বাচনে ঢেলে দেবে, এটা হবে না। যেমন আমাদের দেশে নির্বাচনে যেমন ইলেকশনস কমিশন একটা লিমিট বেঁধে দিয়েছে, কি যেন তুমি 70 লাখ টাকার বেশি তুমি খরচা করতে পারবে না। এখন বোধহয় এটা একটু এক্সটেন্ড হয়েছে, বেড়েছে। তো ধরে নাও 70 লাখ টাকার বেশি তুমি লোকসভা ইলেকশনে বড় যেগুলো কনস্টিটিউয়েন্সি সেখানে তুমি তার বেশি খরচা করতে পারবে না। যেগুলো ছোট কনস্টিটিউয়েন্সি সেখানে তুমি 60 লাখ টাকা বা একটা লিমিট বেঁধে দিয়েছে, এরকম আমি এক্স্যাক্ট সংখ্যাগুলো ভুলছি। তো 60 লাখ ধরো, 60 লাখ টাকার বেশি তুমি খরচা বা 40 লাখ টাকার বেশি তুমি খরচা করতে পারবে না। কারণ তুমি বেশি কিছু খরচা করবে মানে কি হবে? মানে যাদের টাকা আছে তারা বেশি প্রচুর খরচা করবে, তারাই কন্ট্রোল করবে দেশের সম্পদকে, দেশের রাজনৈতিক ব্যবস্থাকে। যাদের কাছে নেই তারা করতে পারবে না। সো এই কারণে এখন এরা ইলেকশনস কমিশন টাইম টু টাইম ক্যালকুলেট করে এটা মোটামুটি নীতি গ্রহণ করেছে যে মোটামুটি এখানে 70 লাখ টাকা যাতে একটা খরচা, যারা মানে খরচাটাকে লিমিট বেঁধে দেওয়া হোক, যাতে 70 লাখ টাকা মানে এখানে একটা মধ্যবিত্ত মানুষরা অ্যাটলিস্ট এখন নির্বাচনে অংশগ্রহণ করার একটা সুযোগ তারা রাখতে পারে বা তারা পেতে পারে। তো আমাদের দেশের রাজনীতিতে অংশগ্রহণমূলক ব্যবস্থাটিকে সুনিশ্চিত করার জন্য এই লিমিটের একটা ব্যবস্থা বেঁধে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনকে স্বচ্ছ করতে হবে। কারণ দেখা যায় যে মানুষ অংশগ্রহণ করতে পারে না এই কারণেই গণতন্ত্রে যে নির্বাচনটা স্বচ্ছ হয় না, নির্বাচন স্বচ্ছ হয় না। আমাদের দেশে রাজ্যে যেমন যেগুলো জলের মতো একেবারে সহজ, বামপন্থরা মানে কংগ্রেসের পিরিয়ডে ওটা ছিল, বামপন্থীদের পিরিয়ডেও এটা ছিল, টিএমসির পিরিয়ডেও এটা আমরা দেখছি জলের মতো পরিষ্কার। যে গণতন্ত্রকে আমরা ব্যর্থ গণতন্ত্র বলি এই কারণে, কারণ জনগণের সেখানে রিপ্রেজেন্টেশনসের কথা বলা হলেও পার্টিসিপেশন সেখানে নেই। কেন নেই? কারণ আমি এখানে সাহস করতে পারবো না গিয়ে যে আমি এখন আমার রিপ্রেজেন্টেশনস দেব, আমি অংশগ্রহণ করতে চাই, এটা হয়তো আমি বলতে পারছি ঠিকই, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারবো না। মানে সিস্টেম বলছে তুমি রিপ্রেজেন্ট করতেই পারো তোমার অঞ্চলকে, তোমার দেশকে, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারবো না। কেন? কারণ নির্বাচনে দেখা যাবে যে মারপিট হয়, খুনোখুনি হয়। আমার তো সেই ভাই বাহুবলী সেই আমার তো ফোর্স নেই, আমার পেছনে তো 500 জনের কোনো ফোর্স নেই, আমি তো কারো উপর গিয়ে জোর জবরদস্তি করতে পারবো না। সো ফলে কি হবে যে আমার সিস্টেম বলছে, গণতন্ত্র বলছে যে তুমি প্রতিনিধিত্ব করতে পারো, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারছি না। আমি প্রতিনিধিত্ব করতে পারি কিন্তু আমি অংশগ্রহণই করতে পারছি না, আমি প্রতিনিধিত্ব করব কি করে? তো এখানে এই কারণে এরা বলার চেষ্টা করে যে প্রতিনিধিত্বের সাথে সেই কারণে যে আবশ্যিক শর্তগুলো এখানে গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসে, সেটা হচ্ছে যে এখানে নির্বাচনী ব্যবস্থাটাকে স্বচ্ছ হতে হবে। নির্বাচনকে 5 বছর অন্তর অন্তর হতে হবে যাতে আমি অংশগ্রহণ করতে পারি। নির্বাচনকে 5 বছর অন্তর অন্তর হতে হবে, বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অন্তর হতে হবে
কোথাও 4 বছর, কোথাও 5 বছর, আমেরিকাতে যেমন 4 বছর, আমাদের দেশে যেমন 5 বছর। একটা নির্দিষ্ট টাইম অন্তর হতে হবে। এমন নয় যে ঠিক আছে প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে তার মানে এই নয় যে একবার প্রতিনিধিত্ব আমি করেছি আর যারা করেছে, যারা জিতেছে তারাই এখন 30-40 বছর পদে থাকবে, আর কোনো নির্বাচন হবে না, এটা নয়। এরা বলার চেষ্টা করছে যে প্রতিনিয়ত নির্বাচন হতে হবে, একটা টাইম টু টাইম নির্বাচন হতে হবে, তবেই তো মানুষ প্রতিনিধিত্ব করতে পারবে। তার অংশগ্রহণ সুনিশ্চিত করতে পারলেই সে প্রতিনিধিত্ব করতে পারছে, এটা তো অনুমান, এটা তো বোঝা যাবে। কিন্তু নির্বাচনই হচ্ছে না, তাহলে কি করে হবে? যেমন অনেক দেশ আছে তোমরা দেখবে একবার নির্বাচন হয়েছে, হয়নি। তারপর আগে যেমন দেখবে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যখন দেখবে তোমরা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যখন 1992 সালে 73 সালে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যখন তোমরা দেখবে যে সেখানে লোকাল সেলফ গভর্নমেন্ট এস্টাবলিশ করা হলো, তার অনেক আগে তোমরা দেখবে যে এটাকে মানে সংবিধানের মধ্যে জায়গা দেওয়া হলো। কেন জায়গা দেওয়া হলো? তার একটা বড় কারণ ছিল এটাই যে 1957 সালের তো দিকে তো তোমরা দেখবে যে নেহরু সেখানে রাজস্থানে পঞ্চায়েতি ব্যবস্থাকে এস্টাবলিশ করেছিলেন, প্রমোট করেছিলেন বা উদ্বোধন করেছিলেন। দেশ জুড়ে পঞ্চায়েতের নির্বাচনের ব্যবস্থা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে যে হলেও নির্বাচনগুলো কোনো কোনো রাজ্য করাতো না। কেন করাতো না? কারণ যারা পাওয়ারে আছে তারা পাওয়ারটা ধরে রাখতে চায়। তাহলে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের শর্তের সাথে যে অংশগ্রহণমূলক গণতন্ত্রের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা সার্বিক রূপে গণতন্ত্র সাকসেস পেয়েছে বলে প্রমাণ হবে। তো দেখা যাচ্ছে যে 30 বছর ধরে ইলেকশনই হচ্ছে না, 10 বছর ধরে ইলেকশনই হচ্ছে না, তাহলে তুমি অংশগ্রহণই না করতে পারলে তোমার প্রতিনিধিত্বই বা সুনিশ্চিত হবে কী করে? সো এখানে এই কারণে বলা হলো যে প্রতিনিয়ত একটা টাইম টু টাইম নির্দিষ্ট একটা টাইম বেঁধে দাও, টাইম পিরিয়ড 5 বছরের, তাহলে সেই 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে। এবং সেই নির্বাচনেও যাতে স্বচ্ছ হতে পারে, দুর্নীতিমুক্ত যাতে হতে পারে, রিগিং যাতে না হয়, সবাই যাতে প্রচারের যত পর্যাপ্ত পরিমাণে যাতে সুযোগ পায়, ওই সময়ে যারা নির্বাচনটাকে পরিচালনা করবে তারা যাতে সমান দৃষ্টিতে যাতে সকলকে বিবেচনা করে, এবং নির্বাচনী প্রক্রিয়ায় যাতে এখানে কি হয়, নির্বাচনী প্রক্রিয়ায় যাতে এখানে মানে নির্বাচনী প্রক্রিয়ায় যাতে মানুষ স্বাধীনভাবে যাতে তাদের নিজেদের প্রতিনিধিদের কাছে পৌঁছতে পারে, এবং তাদের মানে তাদের 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 কি বলবো যে তাদের মানে নির্বাচক মণ্ডলীর কাছে পৌঁছতে পারে, এবং নির্বাচক মণ্ডলীরাও যাতে সেখানে কি করতে পারে, তাদের প্রতিনিধিদের কাছে পৌঁছতে পারে। এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তবেই প্রতিনিধিত্ব অংশগ্রহণটা সুনিশ্চিত করা যাবে, নইলে যাবে না। সো এইরকমভাবে তোমরা দেখবে, এইরকমভাবে যদিও গণতন্ত্র এখানে কোনো অর্থনৈতিক লিমিটের কথা বলে না, আমাদের দেশ যদিও করে রেখেছে সেটা অর্থনৈতিক লিমিট রেখেছে, 70 লাখের বেশি তুমি খরচা করতে পারবে না, বিধানসভাতে এগুলো আরও অনেক কম, কিন্তু এই শর্তগুলো থাকতে হবে গণতন্ত্রে। নির্বাচন নিয়মিত হতে হবে, স্বচ্ছ হতে হবে, একটা স্বাধীন একটা বডি থাকবে, একটা স্বাধীন বডি থাকবে। আমাদের ইলেকশনস কমিশনকে সংবিধানের মধ্যে একটা জায়গা দেওয়ার মূল কারণই হচ্ছে যে একটা স্বাধীন বডি হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া। তো স্বাধীন বডি হিসেবে এটাকে তৈরি করতে হবে, যাতে সে সরকারে যারা থাকবে তারা তো অনেক পাওয়ার থাকবে, তাদের কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, বিচার আছে, সব কিছু আছে, তো তারা যাতে ভয় দেখিয়ে না কি করতে পারে, যাতে নির্বাচনকে নিজেদের পক্ষে না নিয়ে আসতে পারে, নিজের নির্বাচনের রেজাল্টকে। তো সেই কারণে এই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, যাতে সে মাথা উঁচু করে যাতে নিজের দেশের স্বার্থে যাতে সেখানে কি করতে পারে, গণতন্ত্রের স্বার্থে যাতে সেখানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, কারো প্রতি যাতে পক্ষপাতিত্ব না করে। তো এই ধরনের বিষয়গুলো সেখানে থাকতে হবে, যেগুলো অংশগ্রহণমূলক গণতন্ত্রের আবশ্যিক শর্ত। যদি এগুলো সেখানে না থাকে, গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত হয়নি, এটাই প্রমাণ হবে। তো এখন আমাদের পশ্চিমবঙ্গের দিকে তোমরা তাকিয়ে দেখো, এখন দেখে তোমরা বলো যে আমরা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র তো আছে আমাদের দেশে, কিন্তু অংশগ্রহণমূলক গণতন্ত্র কি আমাদের রাজ্যে আছে? মানে দেশেও আছে, রাজ্যেও আছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মানে এই আইডিয়াটিকে আমরা প্র্যাকটিস করি, আদর্শটিকে আমরা আমাদের সংবিধানে জায়গা দিয়েছি, কিন্তু ইন প্র্যাকটিস পার্টিসিপেটরি ডেমোক্রেসি কতটা আমরা এটাকে এনজয় করতে পারছি, এটা তোমরা নিজেরা এবার বিচার করো। রেজাল্টগুলোকে দেখো, নির্বাচনের সময় যে নির্বাচন আসবে 2026-এ তোমরা দেখবে মারামারি, হানাহানি, খুনোখুনি, মানুষ নির্বাচনী যে নমিনেশন সেটা ফাইল করতে যেতে পারছে না, নির্বাচনে সে নমিনেশন ফাইল করেছে কি ঠিকই, তারপরে সে ভয়ে সেখানে নমিনেশন তুলে নিচ্ছে। কেন? কারণ তাকে সেখানে এসে বাহুবলীরা সেখানে থেকে ভয় দেখিয়েছে, তাই না? সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু নির্বাচনের সাথে কিন্তু জড়িত। তো এইগুলোকে বিচার করে এবার বোঝার চেষ্টা করো যে গণতন্ত্রে, আমরা যে গণতন্ত্রে বসবাস করি সেখানে অংশগ্রহণমূলক গণতন্ত্র সেটা কতটা, এটা তোমরা নিজেরা বিচার করো। তো এই বিষয়গুলোই তোমাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে।
এরপরে যখন তোমরা কোনো এই আলোচনার পরে যদি যখন তোমরা বই নিয়ে আলোচনা করবে, মানে বইয়ে পড়বে, মেটেরিয়াল পড়বে, এমসিকিউ সলভ করবে, যখন করবে তোমরা তখন দেখবে যে তোমাদের কাছে আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কেউ আছো যে বুঝতে পারোনি, আমি বোঝাতে পারিনি, বা কেমন লেগেছে মন খুলে বলো, প্রত্যেকে শুনি। কতজন আছো? ভালো ভালো লেগেছে স্যার। বাকিরা, বাকিদের ভালো লাগেনি? তাহলে তাহলে আর বলার কিছু নেই, ভালো লাগেনি। না স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, স্যার একটা প্রশ্ন ছিল। সহজ মনে হলো না কঠিন মনে হলো? যে আমি কি কঠিন করে বললাম নাকি সহজ করে বললাম? তোমরা তো এর আগেও পড়েছো বইয়ে, গ্র্যাজুয়েশনে ক্লাস করেছো, মাস্টার্সে ক্লাস করেছো। সো আমি কি কঠিন করে বললাম না সহজ করে বললাম, নাকি আমি সিকোয়েন্সে ধীরে 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 বোঝাতে পারলাম কি পারলাম না, যেভাবে আমি চাইছিলাম বোঝাতে গল্পের ছলে? পেরেছি কি? কঠিন না সহজ আগে বলো। স্যার অংশগ্রহণমূলক গণতন্ত্র কি কোনো দেশে রয়েছে বর্তমানে? কোন গণতন্ত্র? কোনটা কি বলছো? অংশগ্রহণমূলক গণতন্ত্র সব দেশেই আছে, কিন্তু কতটা অংশগ্রহণমূলক গণতন্ত্র সব দেশেই আছে, কিন্তু কতটা সাকসেস পেয়েছে সেটা তো একটা বড় কোয়েশ্চেন্স মার্ক। সব দেশেই আছে, হ্যাঁ, সবাই অংশগ্রহণ করতে পারে নির্বাচনে, কিন্তু কতটা সাকসেস পেয়েছে সেটা একটা বড় কোয়েশ্চেন্স মার্ক, তাই না? বাকিরা বলো, সহজ না কঠিন? সহজ না কঠিন? আমি চেষ্টা করি সহজ করেই বোঝাতে চেষ্টা করি, কঠিন হয়ে গেলে বলবে, আমি দরকার হলে পরের ক্লাসে আবার গিয়ে রিপিট করে সেটাকে আরও চেষ্টা করবো জলের মতো করে দেওয়ার। কারণ আমি চাই, যেমন আমি তোমাদের পড়ানোর আগে এই যে আধ ঘন্টা একটু দেখে নিলাম আমার নোটসপত্রগুলো, মেটেরিয়ালগুলো যেগুলো আমি তো তৈরি করে রেখেছি, পড়েছি, উল্টে পাল্টে নিলাম, আমার কি পড়াতে হবে মাথায় আইডিয়াটা চলে আসলো। ইভেন আমি যদি দেখতাম, আমি তো গল্পের ছলে পড়ি জিনিসগুলো, জন স্টুয়ার্ট মিলের নাম বলে দিলাম, জন রলসের নাম বলে দিলাম, জন লকের নাম বলে দিলাম, আরও অনেক থিঙ্কার্স তোমরা নাম পাবে। আমি সবার থিঙ্কার্সের নাম বললাম না, 1 ঘন্টার ক্লাস তাহলে আমাদের 3 ঘন্টা পার হয়ে যাবে। এই জন্য বললাম ডিটেলসে দেখতে হলে তোমরা আমার ওই ভিডিওটা দেখে নিও, 6-7 ঘন্টার ভিডিও পাবে। সো গণতন্ত্র নিয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি সেখানে, বাট তোমাদের এত দরকার নেই, বেসিক জিনিসটুকু হলেই হবে। বাট মোটামুটিভাবে বোঝার চেষ্টা করো যে, যাই হোক, আর কি বলতে গিয়ে গুলিয়ে ফেললাম, ডাইভার্ট হয়ে গেল মাইন্ড। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। কঠিন হলে বলবে, পরের ক্লাসে আবার সহজ করে দেবো, কিংবা নইলে তোমরা পিওয়াই আমার ভিডিওগুলো দেখে নাও, আরও ইজিলি সহজ হয়ে যাবে জিনিসগুলো এবং সুবিধা হবে। আর মেটেরিয়ালটা এখন দিচ্ছি না, মেটেরিয়ালটা তোমাদের আমি রাতে পাঠিয়ে দেবো যদি পসিবল হয়, যদি আজকে আমার একটা ইনভিটেশন আছে দেখে আমাকে বেরোতে হচ্ছে এখন, তো ফিরে এসে হয়তো যদি পসিবল হয় রাতে করে দেবো, নইলে আগামীকাল সকালে দুপুরের মধ্যে হয়তো পেয়ে যাবে। আর রেকর্ডিংটা আমি আগামীকাল দিয়ে দেবো, হ্যাঁ, রাতে এসে আপলোড করে আগামীকাল দিয়ে দেবো, এই আর কি। আর কিছু বলার নেই। আর এমসিকিউগুলো ওরা কালকে পেয়ে যাবে, আজকে আর পাবে না, এমসিকিউগুলো কালকে পেয়ে যাবে। আর এমনি প্র্যাকটিস, নেট সেটের প্র্যাকটিস করতে চাইলে ডেমোক্রেসির উপর যেগুলো আছে সেগুলো চলে যাও, নেট জেআরএফ সেটের স্পেশাল কোর্সে আমি অ্যাড করে রেখেছি, এবং এসএসসিতেও করেছি কিনা আমার মনে নেই এখন। সো যেখানেই করে রেখেছি সেখান থেকে প্র্যাকটিস করে নাও, ব্যাস দেখবে জলের মতো হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, কোয়েশ্চেন্স হয়তো একটা দুটো তুমি এদিক ওদিক করতে পারো, টেকনিক্যাল কোয়েশ্চেন্সে হয়তো তুমি আটকে যেতে পারো, কিন্তু ধারণাটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাকে যেই পরিস্থিতিতে দাঁড় করে দেওয়া হোক না কেন, যেই টিচারের কাছেই সামনেই দাঁড় করিয়ে দেওয়া হোক না কেন, তুমি একদম ঝড়ের গতিতে আমার এইভাবে যদি বুঝতে যদি পেরেছো বা নিতে যদি পেরেছো, তাহলে এমনিতেই তুমি দেখবে জলের মতো বুঝিয়ে দিয়ে আসতে পারবে। এবং ওরাও কনফিডেন্ট পাবে যে ছেলেটা কিন্তু মুখস্থ বিদ্যা করে এসে বলছে না, কিন্তু এই কিন্তু সুন্দর করে লিঙ্ক করে জিনিসগুলো যেভাবে বলছে, কাজে কোনোভাবে এটা মুখস্থ বিদ্যা তো হতে পারে না। মানে তোমাদের মনে হলো যে আমি মুখস্থ করে বললাম? কার মনে হলো আমি মুখস্থ করে বললাম? কেউ আছো? এইটাই তোমাদের অ্যাচিভ করতে হবে, এটাই তোমাদের অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক, বিকজ আই এম অলসো গেটিং লেট। আমার টাইম ছিল 9টায়, আমার যেতে আরও 15 মিনিট লাগবে। তো দেখা হবে, হ্যাঁ, কালকে আগামীকাল দেখা হবে। চলো, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।